সমুদ্রে জলদস্যুদের মূল আগ্রহের জায়গা সাধারণত তিনটা: মদ, নারী আর জুয়া। আলজার উইলসন তার পকেটের রূপালী ঘড়িটা বের করে খুলল। সে বুঝতে পারল প্রথমেই তার কোথায় যাওয়া উচিত। 11:15টার দিকে বার কিংবা পতিতালয়গুলো খোলার কথা না। কেবল জুয়ার আড্ডায় তখন ভিড় থাকে। বড়লোক হওয়ার নেশায় যারা মরিয়া, তারা সবাই সেখানে জড়ো হয়। আলজার এই বন্দর শহরটাকে নিজের ছোট গ্রামের চেয়েও ভালো চিনত। সে না থেমে হেঁটে চলল। প্রতিটা মোড় সে খুব সাবধানে ঘুরল। শেষ পর্যন্ত সে একটা নির্জন গলির ভেতরের ক্যাসিনোর সামনে এসে দাঁড়াল। তার জানা মতে এই ক্যাসিনোর মালিক একজন গ্যাং লিডার। তার ক্ষমতার উৎস বেশ গভীরে। গভর্নর জেনারেলের অফিসের বড় কর্মকর্তাদের সাথে তার এক রহস্যময় যোগাযোগ আছে। জলদস্যুরা তাদের চুরি করা জিনিসপত্র কেনাবেচা করার জন্য এই জায়গাটাকেই সবচেয়ে বেশি পছন্দ করে। এজন্য এখানে জলদস্যুদের আনাগোনা খুব বেশি। সকালে হয়তো তারা তাদের লুট করা জিনিস বেচে গোল্ড পাউন্ড পায়, কিন্তু রাতে সেই সব টাকা জুয়ায় হেরে খালি হাতে বের হয়ে আসে। আলজার তার মোটা বাদামি কোটটা টেনে নিল। নিজের টুপিটা একটু নিচু করে দিল। দরজাটা অর্ধেক খোলা ছিল, সে সেটা ঠেলে ভেতরে ঢুকল। দারোয়ানগুলোর তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে সে ক্যাসিনোর ভেতরে পা রাখল। লিওন রাজ্যে ক্যাসিনো আইনত নিষিদ্ধ। সেখানে ক্যাসিনো থাকতে পারে শুধু বারের ভেতরে ছোট ঘর হিসেবে, কিন্তু বিদেশের উপনিবেশগুলোতে এগুলো শুধু বৈধই না, বরং বড় একটা ব্যবসাও বটে। এর মধ্যে রস্টের দ্বীপপুঞ্জের বায়াম আর ইস্ট বালামের অ্যালেথি সবচেয়ে বিখ্যাত। অনেক ধনকুবের বাকল্যান্ড বা মিডসিয়াশায়ার থেকে জুয়া খেলার জন্য এখানে আসে। ভেতরে তাকিয়ে আলজার বিভিন্ন কার্ড গেম আর ডাইসের খেলা দেখতে পেল। খুব সকাল হওয়ায় জুয়াড়িদের ভিড় তেমন একটা ছিল না। আলজার দ্রুত চোখ বুলিয়ে সবাইকে পর্যবেক্ষণ করল। হঠাৎ তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। ছদ্মবেশে থাকা একজনকে সে এক মুহূর্তেই চিনে ফেলল। সে তার টুপিটা খুলে ফেলল। টেক্সাস পোকার টেবিলের কাছে গিয়ে লোকটার কাঁধে একটা চাপড় দিল। সে একটু ঝুঁকে ফিসফিস করে কানে বলল, ব্লেজিং। ব্লেজিং ডানিটজ তখন তার ডান হাত দিয়ে কার্ডের কোণা উল্টাচ্ছিল। আলজারের চাপড় খেয়ে সে প্রায় চমকে উঠল। সে প্রায় তার পেছনের মানুষটার দিকে একটা ফায়ারবেল ছুড়ে দিচ্ছিল। স্টিলে মাভেতির আক্রমণের পর থেকে সে বুঝে গেছে যে নিজের আসল চেহারা নিয়ে ঘুরে বেড়ানো বিপজ্জনক। লোভী জলদস্যুদের নজর পড়ার ভয় আছে। যদিও বেশিরভাগ জলদস্যু খুব একটা শক্তিশালী না, তবুও ডানিটজ নিজের পরিচয় লুকাতে চাইল। স্টিলে মাভেতিকে শিকার করার পরিকল্পনা যেন নষ্ট না হয়, সেটাই তার লক্ষ্য। কিন্তু তার অবাক হওয়ার পালা তখনও বাকি। বাসা থেকে বের হওয়ার 1 ঘণ্টার মধ্যেই তার করা নিখুঁত ছদ্মবেশ ফাঁস হয়ে গেল। সে দ্রুত ঘাড় ঘুরিয়ে দেখল কে তাকে ডাকল। সেই পরিচিত সমুদ্রের শৈবালের মতো গাঢ় নীল চুল দেখে ডানিটজ কিছুটা স্বস্তি পেল। সে আশপাশের খেলোয়াড়দের দিকে তাকাল, কেউ তাদের কথা শুনেছে কি না তা বোঝার জন্য। জুয়াড়িরা সবাই তখন মনোযোগ দিয়ে কার্ড দেখছিল। কেউই ডানিটজের দিকে খেয়াল করল না। তুমি এখানে কেন? ডানিটজ স্বাভাবিক গলায় জিজ্ঞেস করল। আগের এক গোপন মিটিংয়ে আলজারের সাথে তার দেখা হয়েছিল। সে জানত যে আলজারের একটা ভুতুড়ে জাহাজ আর 1 ডজন নাবিক আছে। সে একজন রহস্যময় এবং শক্তিশালী মানুষ। ভাইস অ্যাডমিরাল আইসবার্গের ধারণা অনুযায়ী এই ছোট আর দুর্বল দলটা যদি একটা প্রাচীন ভুতুড়ে জাহাজ ধরে রাখতে পারে, তবে তাদের পেছনে নিশ্চয়ই কোনো বড় শক্তি আছে। হয়তো তারা স্টর্ম চার্চের লোক, অথবা কোনো জলদস্যু রাজা কিংবা গোপন সংগঠনের সাথে যুক্ত। তারা সাধারণ জলদস্যু সেজে তথ্য সংগ্রহ করে। নির্ধারিত সময় তারা সব প্রমাণ মুছে ফেলতে পারে। আবার মাঝে মাঝে এমন কাজও করে যা তাদের প্রভুদের জন্য অসুবিধাজনক, যেমন কাউকে মেরে ফেলা বা বিশেষ কোনো জিনিস লুট করা। এমন অনেক জলদস্যু দল আছে, তাই এই নিয়ে কেউ মাথা ঘামায় না। আলজার পাশের একটা চেয়ার টেনে নিয়ে বসল। সে মাথা কাত করে নিচু স্বরে জিজ্ঞেস করল, শুনলাম তোমার ক্যাপ্টেন ডেথস কি পেয়েছেন? ডানিটজ একটা তাচ্ছিল্যের হাসি দিল। আমি ভেবেছিলাম তোমার বুদ্ধি আছে, কিন্তু তুমি আমাকে হতাশ করলে। এরকম একটা জিনিস কি এত সহজে পাওয়া যায়? যদি তুমি চাও আর ভালো দাম দাও, তবে আমরা এটা নিশ্চয়ই বিক্রি করব। কেমন হয়? এই ডিলটা কি ভেবে দেখবে? আলজার শান্তভাবে বলল, হয়তো এর পেছনে অন্য কোনো রহস্য আছে। হয়তো কেউ তোমার ক্যাপ্টেনের পেছনে লেগেছে। কে জানে। ছাই। ডানিটজ তার কার্ডের অবস্থা দেখে বিরক্ত হয়ে গালি দিল। তারপর সে গলা নামিয়ে বলল, এটা মানুষের তৈরি কোনো জিনিস বলে মনে হয় না। হয়তো কোনো দানব কিংবা দৈত্যের সৃষ্টি। সৃষ্টি? তোমার ক্যাপ্টেন কি এখনও সবাইকে ভাষা শেখাতে ব্যস্ত? আলজার একটু মজা করে জিজ্ঞেস করল। গুজব আছে যে ভাইস অ্যাডমিরাল আইসবার্গ জ্ঞান অর্জনের ব্যাপারে খুব কঠোর। নিজের অশিক্ষিত নাবিকদের দেখে তিনি শান্ত থাকতে পারেন না। তাই গোল্ডেন ড্রিম জাহাজে প্রতিদিন সাধারণ জ্ঞান আর পড়ার ক্লাস হয়। সব নাবিককে বাধ্যতামূলকভাবে সেই ক্লাসে থাকতে হয়। ডানিটজ বিরক্ত হয়ে বলল, এটা লড়াই করার চেয়েও কঠিন। এজন্যই আমরা নতুন নাবিক নিয়োগ দিতে পারি না। যখনই বন্দরে নোঙর করি, তখনই কেউ না কেউ চাকরি ছেড়ে দেয়। সে আর কথা বাড়াল না। ডিলারের দিকে তাকিয়ে সে মনে মনে বলল,
স্টিলে কোথায় আছে তা খেয়াল রেখো। স্টিলে মাভেতি, অ্যাডমিরাল অফ ব্লাডের সেকেন্ড মেট। আলজার ব্লেজিংয়ের বাম হাতের দিকে তাকালো, যেখানে একটা স্প্লিন্ট লাগানো ছিল। সে জিজ্ঞেস করল, তুমি কি আক্রান্ত হয়েছিলে? এই চাবির জন্য। তার মস্তিষ্ক নিশ্চয়ই জম্বিরা খেয়ে ফেলেছে। ডানিটজ ক্ষোভ ঝাড়ল। তুমি কি তার থেকে প্রতিশোধ নিতে চাও? আলজারের কথা শুনে মনে হল সে ডানিটজের উদ্দেশ্য বুঝে ফেলেছে। ডানিটজ কোনো উত্তর না দিয়ে শুধু হাসল। সে যেন তার কার্ডের ওপর পুরো মনোযোগ দিচ্ছে। আলজার কিছুক্ষণ ভেবে বলল, তোমার ক্যাপ্টেন 7 দিন আগে সোনিয়া দ্বীপের কাছে ছিলেন। টেলিগ্রামের মাধ্যমে এই খবর নিশ্চিত হয়েছে। গোল্ডেন ড্রিম এত তাড়াতাড়ি বায়ামে পৌঁছাতে পারবে দলীয়ভাবে না। তোমার কি নতুন কোনো সাহায্যকারী আছে? তুমি একা হলে স্টিলের সামনে টিকতে পারবে না। তুমি তো জানোই, স্টিলের সবসময় তার একদল সাঙ্গপাঙ্গ নিয়ে ঘোরে। আলজারের প্রশ্নের উত্তরে ডানিটজ শুধু একটা চিপ ছুড়ে দিল, কল। সেটা কে? আলজার ডানিটজের নীরবতাকে সম্মতি হিসেবেই নিল। সে আশা করছিল কোনো তথ্য পাবে, কারণ এতে কোনো ক্ষতি নেই। ডানিটজ খোলা কার্ডগুলোর দিকে তাকিয়ে সহজভাবে উত্তর দিল, তুমি তাকে চিনবে না। আমি চিনব না? স্টিলে মাভেতির সাথে লড়ার মতো ক্ষমতা যার আছে, সে তো সমুদ্রে পরিচিত হওয়ার কথা। হয়তো সে কোনো গোপন সংগঠনের সদস্য অথবা প্রথমবার সমুদ্র ভ্রমণে বেরিয়েছে। অবশ্য ডানিটজও হতে পারে যে নিজের গোপন তথ্য ফাঁস হওয়ার ভয়ে কিছু বলতে চাইছে না। এটাই সবচেয়ে সম্ভব। কোনো সংগঠনের সদস্য প্রথমবার সমুদ্র সফরে স্টিলের সাথে লড়ার ক্ষমতা। আলজার একটু উপরের দিকে তাকাল। তার মাথায় একটা সাহসী অনুমানের উদয় হল। সে টেবিলের কিনারে টোকা দিয়ে জিজ্ঞেস করল, ব্যান্সি হারবার কি দারুণ ছিল? সে দারুণ শব্দটার ওপর জোর দিল। ডানিটজ অবাক হয়ে ঘাড় ফেরাল আর বলে ফেলল, তুমি কিভাবে জানলে? সে বিশ্বাস করত যে স্টর্ম চার্চের স্টাইলে তাদের নোংরা কথা বাইরে আসার কথা না। তাছাড়া হোয়াইট অ্যাগেটের যাত্রীরা গত রাতেই এসেছে। যারা এই ঘটনা দেখেছে তারা সবাই গোপনীয়তার চুক্তিতে স্বাক্ষর করেছে। তবে খবরটা এত দ্রুত ছড়াল কিভাবে? আলজার কোনো উত্তর না দিয়ে শুধু হাসল। সে বুঝতে পারল সম্রাট রোজেল গুস্তাভের কথাগুলোর মূল্য। সাহসের সাথে অনুমান করো আর সতর্কতার সাথে যাচাই করো। ডানিটজ তার জেতা টাকা গুছিয়ে নিয়ে বিড়বিড় করল, তেমন বড় কিছু না। কিছু প্রাচীন প্রথা আবার জেগে উঠেছিল, যার ফলে এক স্টর্ম বিশপের পতন ঘটেছে। যা ভেবেছিলাম। আলজার মৃদু হাসল। সে বলল, আমি স্টিলের ওপর নজর রাখব, কিন্তু তোমার সাথে যোগাযোগ করব কিভাবে? অ্যামেরিস এভিনিউয়ের 15 নম্বর বাড়িটা এখন খালি। সেখানে কাগজের টুকরোয় তথ্য লিখে ফেলে রেখো। ডানিটজ দ্বিধা নিয়ে উত্তর দিল। আলজার মাথা নাড়ল আর ব্লেজিং ডানিটজের কাঁধে চাপড় দিয়ে উঠে দাঁড়াল। আমার পাওনাটা ভুলো না। সে ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে হাঁটতে শুরু করল। ভুতুড়ে জাহাজের ক্যাপ্টেনকে যেতে দেখে ডানিটজ মনে মনে বিড়বিড় করল, এই লোকটা খারাপ না, তবে আমাকেও এখান থেকে চলে যেতে হবে। সে আলজারকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। হয়তো কিছুক্ষণের মধ্যেই সে স্টিলে মাভেতি আর তার দলকে এখানে নিয়ে আসবে। ক্যাসিনো থেকে বের হয়ে আলজার স্থানীয় ঢোলা প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতে লাগল। সে একটা ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকল। সে হাসি মুখে এক মুঠো ব্রোঞ্জ পয়সা বের করল। আমাকে এক সেট ট্যারোট কার্ড দিন। অপেক্ষা করার সময় সে আলতোভাবে একটা প্রশ্ন নিয়ে ভাবল, দে ফুলের আশীর্বাদপুষ্ট ব্যক্তি এখন কি করছে? ওল্ড জনের রেস্টুরেন্টে ক্লাইন মোরেত্তি দেখল ওয়েটার তার সামনে গ্রিল করা মাছের একটা প্লেট রাখল। সেটা খড়ের মতো কিছু একটা দিয়ে মোড়ানো, সাথে অনেক ধরনের মশলা, যার কিছু সে চিনতেও পারল না। মশলার কড়া গন্ধে ক্লাইনের নাকে জল চলে এলো। স্পাইস দ্বীপপুঞ্জ বলে কথা। ক্লাইন কাঁটা চামচ হাতে নিতেই দেখল প্লেটের পাশে গাছের ডালের মতো দুটো কাঠি। চপস্টিক? ক্লাইন অবাক হল। সে দ্রুত সন্দেহভাজনকে চিনে ফেলল, রোজেল গুস্তাভ। ওয়েটার বলল, এই গ্রিল করা মাছ খাওয়ার সময় এই কাটলারি ব্যবহার করতে হয়। শুনেছি সম্রাট রোজেল এলভসদের প্রথা থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। এলভসদের প্রথা? তারা আসলে খাবার নিয়ে অনেক শৌখিন জাতি, অথবা এটা রোজেলের নিজের বানানো কোনো বাহানা হবে। ক্লাইন তার চরিত্র অনুযায়ী ধারণা করল। সকালে সে বায়ামের কয়েকটা চার্চ হাসপাতালে গিয়েছিল মুমূর্ষু রোগীদের শেষ ইচ্ছা পূরণ করার জন্য। নিজের অভিনয়ের দক্ষতা বাড়াতে সে এটা করেছিল, কিন্তু উপযুক্ত কাউকে পেল না। এর মানে এই না যে হাসপাতালে কেউ মারা যায়নি, কিন্তু তাদের সাথে স্বজনরা ছিল যারা মৃত্যু দেখেছে। মৃত ব্যক্তির ছদ্মবেশে মানুষের সামনে আসার কোনো সুযোগই নেই, ভয় দেখানো ছাড়া। এখন আমি সেই বারে যাব যেখানে অ্যাডভেঞ্চারাররা জড়ো হয়। সেখানে অনেক বিদেশী থাকে যারা সমুদ্রের নেশায় কুকুরের মতো কোনো অন্ধকারে মারা যায়। হয়তো তাদের পরিবার কখনোই জানবে না যে তারা কোথায় হারিয়ে গেছে। ক্লাইন তার চিন্তা থামালো আর তার সুস্বাদু খাবারে মন দিল। চ্যাপ্টার 522 কলোনি। সিকলব্যাকের মাংসের মান মারলকের মাংসের মতো এত ভালো ছিল না, কিন্তু মশলাগুলোর কারণে বেশ চমৎকার একটা স্বাদ তৈরি হয়েছিল, যা খেয়ে ক্লাইন মোরেত্তি বেশ মজা পেল।
প্রথম কামড় দেওয়ার পর সে আর নিজেকে থামাতেই পারল না। আসলে এমন অনেক স্থানীয় বিয়ন্ডার আছে যারা এই বিপজ্জনক জীবন ছেড়ে একটা স্বাভাবিক জীবন কাটাতে চায়। তাদের জন্য ব্যাকল্যান্ডে গিয়ে একটা রস্টেড কুইজিনের রেস্তোরাঁ খোলা সম্পূর্ণ সম্ভব, যেখানে তাদের বিশেষত্ব হবে গ্রিলড ফিশ বা পোড়ানো মাছ। শহরের লোকজন যেহেতু অনেক কিছুই সহজেই গ্রহণ করে, তাই তাদের ব্যবসা খারাপ হওয়ার কথা নয়। একমাত্র সমস্যা হল এখানকার মতো এত সস্তায় অনেক মশলাই সেখানে পাওয়া যাবে না। খরচ অনেক বেশি হবে, আর নির্দিষ্ট ধরনের গ্রাহকদের কথা মাথায় রেখে একটা ভালো জায়গাও বেছে নিতে হবে। ক্লাইন তার চপস্টিকগুলো নিচে রাখল এবং ন্যাপকিন দিয়ে মুখ মুছল। তার মন তখন অন্য ভাবনায় ডুবেছিল। তার মতে সাধারণ মানুষ ধনী হওয়ার উপায় খুঁজে পায় না, কারণ তাদের চিন্তাভাবনার পরিধি খুব ছোট। অবশ্যই একজন মানুষের চিন্তাভাবনা তার শিক্ষা আর প্রতিদিনের অভিজ্ঞতার ওপরও নির্ভর করে। সামাজিক শ্রেণীর বেড়াজালে আটকে থেকে এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সত্যিই খুব কঠিন। সবচেয়ে কার্যকরী উপায় হল উচ্চশিক্ষার জন্য চেষ্টা করা, আর দ্বিতীয়টা হল ঝুঁকি নিয়ে কোনো অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়া। অবশ্যই ঝুঁকিটা অনেক বড় ছিল, আর এই পথ বেছে নিতে গিয়ে অনেকেই নীরবে হারিয়ে গিয়েছিল। এই খাবারের জন্য ক্লাইন 2 শলি আর 5 পেন্স খরচ করল, যা খুব একটা সস্তা ছিল না। তবে ভালো খাবারের জন্য টাকা খরচ করতে সে সবসময় ইচ্ছুক ছিল। তাছাড়া ইদানিং তার মূল খরচগুলো ব্লেজিং ডানিটজ দিচ্ছিল। নিজের কলার ঠিক করে, মাথায় টুপি পরে আর কালো ছড়িটা হাতে নিয়ে সে ওল্ড জনস রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এল। ঠিক তখনই সে দেখল একজন পুলিশ অফিসার রাস্তার এক ভবঘুরেকে তাড়িয়ে দিচ্ছে। রস্টেড দ্বীপপুঞ্জের স্থানীয়দের গায়ের রং দক্ষিণাঞ্চলের মানুষের চেয়েও বেশি কালো ছিল। এটা অনেকটা ব্রোঞ্জের মতো ছিল, যা রোদে পোড়ার কারণে হয়ে থাকে। তাদের চুল ছিল সাধারণত কালো আর প্রাকৃতিকভাবেই কিছুটা কোঁকড়ানো। লোয়েন কিংডমের উপনিবেশবাদীদের থেকে তারা একদমই আলাদা ছিল। এই জায়গাটা পুরোপুরি উপনিবেশ হওয়ার পর 50 বছরও পেরোয়নি। প্রথমে লোয়েন অর্থনৈতিক সুবিধার জন্য সেন্ট্রাল সোনিয়া কোম্পানির নামে স্থানীয় রাজা আর গোত্রপতিদের সাথে কাজ করেছিল, কিন্তু পরে ক্ষমতার লোভে কোম্পানির কর্তা ব্যক্তিরা দ্রুত দুর্নীতিতে জড়িয়ে পড়ল। এমনকি ব্যক্তিগত লাভের জন্য তারা যুদ্ধ বাঁধিয়ে শত্রুদের উস্কে দিতেও পিছপা হয়নি। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, তারা একে অপরের নামে এই বলে রিপোর্ট করত যে তাদের প্রতিযোগীরা ঘুষ নিয়েছে। এই বিষয়ে সাহায্য করার জন্য তারা পার্লামেন্টের কোনো একজন সদস্যকে নিজেদের পক্ষে দাঁড় করাত। পার্লামেন্টের শুনানির সময় তারা একে অপরকে আক্রমণ করত, যা প্রায়শই মামলার পর্যায়ে চলে যেত। স্থানীয়রা কখনোই ভাবতে পারেনি যে এই ক্ষমতাবান মানুষগুলো, যারা তাদের রাজা আর গোত্রপতিদের মাথা নিচু করতে, তাদের জুতোর তলায় চুমু খেতে আর গাড়ি ভর্তি উপহার দিতে বাধ্য করতে পারত, তারা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ কেউ ছিল না। এমনকি ব্যাকল্যান্ডে তারা পার্লামেন্টের সদস্যও ছিল না। যদিও তাদের বেশিরভাগই অভিজাত পরিবার থেকে এসেছিল, কিন্তু সম্পত্তির উত্তরাধিকারের তালিকায় তারা একদম শেষের দিকে ছিল। সেই বিবাদের পর রাজা আর প্রধানমন্ত্রী সেন্ট্রাল সোনিয়া কোম্পানি বন্ধ করে দিতে একমত হল। এরপর তারা রস্টেড দ্বীপপুঞ্জ পুরোপুরি দখল করার জন্য তাদের নৌবহর আর সৈন্য পাঠিয়ে একে সত্যিকার অর্থে উপনিবেশের অধীনে নিয়ে এল। বর্তমানে দ্বীপপুঞ্জটি গভর্নর জেনারেলের অফিস, পার্লামেন্ট আর আদালতের মাধ্যমে পরিচালিত হতো। উপরের দিকের সব কর্মকর্তাই ছিল লোয়েনের, আর মাঝারি পদের কিছু কর্মকর্তা ছিল পার্লামেন্ট সদস্য আর আদালতের ম্যাজিস্ট্রেট, যারা আসলে এখানকার আদি রাজা আর গোত্রপতিদের বংশধর ছিল। আর নিচের দিকের পদগুলোর দরজা শিক্ষিত স্থানীয়দের জন্য খোলা ছিল। এর মধ্যে সুপারিনটেন্ডেন্টের নিচের পদের পুলিশ অফিসাররাও ছিল। একজন স্থানীয় পুলিশ অফিসারই লাঠি দিয়ে ভবঘুরে লোকটাকে তাড়িয়ে দিচ্ছিল, আর সেই ভবঘুরে লোকটাও রস্টেডেরই বাসিন্দা ছিল। ডাবল ব্রেস্টেড ফ্রক কোট, হাফ টপ হ্যাট আর হাতে কালো ছড়িওয়ালা ক্লাইনকে দেখা মাত্রই পুলিশ অফিসারটা সাথে সাথে লাঠি নামিয়ে ফেলল। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে সে ক্লাইনকে স্যালিউট করল। শুভ বিকেল স্যার, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ক্লাইন আলতো করে মাথা নাড়ল। তার মনে তখন মিশ্র অনুভূতি কাজ করছিল। এখানে কি কোনো ঘোড়ার গাড়ি নেই? গভর্নর জেনারেল অফিসের নিয়ম অনুযায়ী এই রাস্তায় ঘোড়ার গাড়ি ঢোকার অনুমতি নেই। আপনাকে সামনের রাস্তা পর্যন্ত হেঁটে যেতে হবে, ভয় আর উৎসাহ মিশিয়ে পুলিশ অফিসারটা বলল। ধন্যবাদ। ক্লাইন ক্যাজুয়াল ভঙ্গিতে তার প্রশংসা করে বলল, তুমি ভালো লোয়েনিজ বলতে পারো। পুলিশ অফিসারটা এতই অবাক হল যে উত্তেজনায় তার চোখ বড় বড় হয়ে গেল। আমি মনে করি একজন ভালো পুলিশ অফিসারের এই গুণটা থাকা খুব জরুরি। আসলে সে বলতে চেয়েছিল যে সে নিজেকেও লোয়েনের একজন বলেই মনে করে, কিন্তু তার ভয় ছিল যে সামনের ভদ্রলোক হয়তো রেগে যেতে পারে। ক্লাইন মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল আর ধীরে ধীরে রাস্তার মোড়ের দিকে এগিয়ে গেল। যাওয়ার পথে সে খেয়াল করল যে এখানকার পোশাকের ধরন ব্যাকল্যান্ড আর টিনজেনের মতো মূল ভূখণ্ডের শহরগুলো থেকে একদম আলাদা। এমনকি দামির আর ব্যান্সির মতো বন্দরগুলোর থেকেও এটা আলাদা ছিল, যেগুলো 2 বছরেরও বেশি সময় ধরে উপনিবেশ হয়ে আছে। লোয়েনের একজন ভদ্রলোক সাধারণত ফর্মাল স্যুট, টপ হ্যাট, টাই পরে
আর হাতে একটা ছড়ি নিয়ে চলাফেরা করে। এসব কারণে আশেপাশের মানুষজন তাকে ভয় পেত, এমনকি তার চোখের দিকে তাকাতেও তাদের সাহস হতো না। বাকি স্থানীয়রা বা মিশ্র রক্তের মানুষেরা সাধারণত ঢিলেঢালা প্যান্টের সাথে মোটা জ্যাকেট পরতে পছন্দ করত, আর মাথায় মূল ভূখণ্ডের একটা ক্যাপও থাকত তাদের। তারা কালো রং পছন্দ করত না, এর বদলে বাদামি, তামাটে আর হালকা ধূসর রং তাদের বেশি পছন্দের ছিল। ক্লাইনের কাছে এটা একটু অদ্ভুত লাগলেও এর কারণে তার মনে হচ্ছিল যেন সে সত্যিই কোনো ভিন দেশে এসে পড়েছে। অবশ্যই উঁচুতলার স্থানীয়রা আর মিশ্র রক্তের মানুষেরা লোয়েনের পোশাক পরার স্টাইল নকল করত, কারণ তাদের ধারণা ছিল যে এটা হলো সভ্যতার লক্ষণ। দুপুর 2টা, সোর্ডফিশ বার। অ্যাডভেঞ্চারারদের আড্ডা দেওয়ার জন্য জায়গাটা বেশ পরিচিত ছিল। খদ্দের খুব একটা বেশি ছিল না, তাই ক্লাইন সহজেই টেবিলগুলোর ফাঁক গলে বারের দিকে এগিয়ে গেল। সে খেয়াল করল যে অন্য জায়গাগুলোর থেকে এখানকার একটা বড় পার্থক্য হল বারের একপাশে কাঠের তাকে রাখা 3টে ব্ল্যাকবোর্ড। সেগুলোর গায়ে সাদা কাগজে লেখা বেশ কয়েকটা হলদেটে হয়ে যাওয়া নোটিশ ঝোলানো ছিল। নোটিশগুলোতে অনেক অদ্ভুত আর নানা ধরনের খবর লেখা ছিল। কোনোটায় বডিগার্ড খোঁজা হচ্ছিল, কোনোটায় হারানো মানুষ খোঁজার জন্য সাহায্য চাওয়া হচ্ছিল, কোনোটায় একটা নির্দিষ্ট দ্বীপের পরিস্থিতি তদন্ত করার কথা বলা হয়েছিল, আবার কোনোটায় একজন জলদস্যুর মাথার জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এমনকি কেউ কেউ এও দাবি করেছিল যে তারা গুপ্তধনের ম্যাপ পেয়েছে আর সেটা খোঁজার জন্য একটা দল গড়তে চায়। সোজা কথায় বলতে গেলে লোয়েন কিংডমে প্রাইভেট ডিটেকটিভ আর সিকিউরিটি কোম্পানিগুলো যেসব কাজ ভাগাভাগি করে করত, এখানে সেগুলো অ্যাডভেঞ্চারাররাই করত। 1 গ্লাস জারহার। বারের কাউন্টারে টোকা দিয়ে ক্লাইন বলল, এটা এখানকার স্থানীয় মল্ট বিয়ার, যা বেশ সস্তা আর মজাদার। অ্যাডভেঞ্চারারদের কাছে এটা বেশ প্রিয় ছিল। এই বিষয়টা ক্লাইন ব্লেজিং ডানিটজের কাছ থেকে জেনেছিল। 3 পেন্স। বারটেন্ডার ক্যাজুয়াল ভঙ্গিতে কাস্টমারের দিকে তাকাল। ক্লাইনের অপরিচিত মুখ দেখেও তার আচরণে কোনো পরিবর্তন এলো না। হাতে বিয়ার নিয়ে ক্লাইন বারের সামনের একটা উঁচু চেয়ারে বসল। একটু একটু করে বিয়ারে চুমুক দিতে দিতে সে চুপচাপ আশেপাশের মানুষজনের কথাবার্তা শুনতে লাগল। তাদের কথার মাঝখান দিয়ে সে নিজের কাজের মতো একটা উপযুক্ত টার্গেট খোঁজার চেষ্টা করছিল। প্রায় 1 ঘণ্টা পর যখন বারে মানুষের ভিড় বাড়তে শুরু করল, তখন ক্লাইন এমন একটা কথা শুনতে পেল যা হয়তো তার কাজে লাগতে পারে। তার মন একটু সজাগ হল, আর সে আরও বেশি মনোযোগ দিয়ে শুনতে লাগল। তার থেকে 3 মিটারেরও কম দূরত্বে একটা টেবিলে 4 জন লোক বসেছিল। তারা ওয়েন্ডেট নামের একজনের জন্য খুব আফসোস করছিল। আমি সবসময় ভাবতাম ওয়েন্ডাট হয়তো সমুদ্রে গেছে। ও যে বাড়িতেই থাকবে সেটা আমি ভাবতেই পারিনি। সে খুব অসুস্থ ছিল। দীর্ঘশ্বাস আমি যদি 2 দিন আগে ওর দরজায় কড়া নাড়তাম, তাহলে হয়তো ও মারা যেত না। তুমি কল্পনাও করতে পারবে না ঘরটা কতটা ভয়ঙ্কর ছিল। ওর সারা গায়ে সাদা সাদা মাশরুম গজিয়েছিল। কুকুরের গু। থামো এবার। দেখতে পাচ্ছ না আমি সসেজ খাচ্ছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়েন্ডেটের ঘরটা পোকা, মথ, মাছি, প্রজাপতি, মৌমাছি আর তেলাপোকায় ভর্তি ছিল। পবিত্র লর্ড অফ স্টর্মস। আমার বিশ্বাসই হচ্ছিল না যে এটা এমন একটা জায়গা যেখানে কোনো মানুষ থাকতে পারে। পরে যে পুলিশগুলো এসেছিল তারাও অবাক হয়ে গিয়েছিল। কথাগুলো কানে আসতেই ক্লাইন কিছুটা ভ্রু কুঁচকাল। তার মনে হচ্ছিল যে ওয়েন্ডের মৃত্যুটা স্বাভাবিক নয়। মারা যাওয়ার কয়েকদিনের মধ্যেই তার শরীরে মাশরুম গজিয়ে গেছে আর সারা ঘরে পোকা ঘুরে বেড়াচ্ছে। বিয়ন্ডারদের সাথে এর কোনো সম্পর্ক আছে কি? এমন একটা অস্বাভাবিক ঘটনা দেখলে পুলিশ নিশ্চয়ই ম্যান্ডেটেড পানিশার টিমকে খবর দেবে। শুনে তো মনে হচ্ছে এটা 3 বা 4 দিন আগের ঘটনা। যেই বিষয়গুলো সামলানো দরকার সেগুলো হয়তো এতক্ষণে সামলানো হয়ে গেছে। ক্লাইন গম্ভীরভাবে ভাবতে লাগল যে তার একবার গিয়ে দেখা উচিত কিনা। অন্ততপক্ষে ওয়েন্ড নামের ওই লোকটা বায়ামের একজন একাকী অ্যাডভেঞ্চারার ছিল। তার কোনো সঙ্গী তার মৃত্যুর খবরটা অন্যদের জানানোর প্রয়োজন মনে করেনি। অনেকক্ষণ ধরে তাদের কথা শোনার পর ক্লাইন কিছুটা ধারণা পেল যে ওয়েন্ডোট কোথায় ঘর ভাড়া নিয়েছিল। জায়গাটা ছিল কাছেরই 47 ব্ল্যাকহর্ন স্ট্রিটে। জারহার বিয়ারের শেষ বিন্দু পর্যন্ত খেয়ে ক্লাইন নিজের টুপিটা মাথায় পড়ল। এরপর বার থেকে বেরিয়ে সে ওই অ্যাপার্টমেন্টের দিকে হাঁটা ধরল। দরজা দিয়ে ভেতরে ঢোকার পর সে নিজের চোখ অর্ধেক বন্ধ করে বিড়বিড় করে বলল যে ঘরে সম্প্রতি একজন মারা গেছে। সে কথাটা একনাগাড়ে 7 বার উচ্চারণ করল। এরপর নিজের ছড়ির সাহায্যে সে খুব দ্রুত আর সহজেই ওয়েন্ডটের ঘরের বাইরে এসে পৌঁছাল। ঘরটা এখনও কাউকে ভাড়া দেওয়া হয়নি, আর ভেতরের সব অস্বাভাবিক জিনিসপত্রও পরিষ্কার করা হয়ে গেছে। বাইরে থেকে দেখে ঘরটাতে কোনো সমস্যা আছে বলে মনে হল না। যে নোটটা দিয়ে সে দরজা খুলেছিল সেটা ক্লাইন পকেটে রেখে দিল। এরপর পেছনের দরজাটা আটকে দিয়ে সে সাবধানে ঘরের চারপাশটা ঘুরে দেখতে লাগল। পরিস্থিতি বোঝার পর সে তার কাছে থাকা নির্যাস, এসেনশিয়াল অয়েল, ভেষজ, পাউডার আর বিশেষ মোমবাতিগুলো বের করল।
খুব দ্রুত বিছানার সামনে সে একটা স্পিরিট চ্যানেলিং রিচুয়ালের আয়োজন করল। যদিও কয়েকদিন পেরিয়ে গেছে, যার কারণে তার পক্ষে শুধু অস্পষ্ট, বিচ্ছিন্ন আর সামান্য কিছু তথ্য পাওয়াই সম্ভব ছিল, তবুও ক্লাইন ভাবল যে কিছু না পাওয়ার চেয়ে সামান্য কিছু পাওয়াও ভালো। কোনো সন্দেহ ছাড়াই সে মনে মনে প্রার্থনা করল আর ধূসর কুয়াশার উপরের সেই জগতে প্রবেশ করল। সে সাড়া দিয়ে নিজেকে স্পিরিট চ্যানেলিং করার ক্ষমতা দিল। হঠাৎ করেই মোমবাতির শিখাটা দপ করে জ্বলে উঠল, আর একটা ভুতুড়ে নীল আলো ছড়াতে ছড়াতে সেটা দুলতে লাগল। ক্লাইনের কাছে মনে হল যেন চারপাশের সবকিছু একদম শান্ত হয়ে গেছে, যেন সে এমন একটা জগতে প্রবেশ করেছে যার বাস্তবের সাথে কোনো সম্পর্ক নেই। তার চোখের মনি দুটো পুরো কালো হয়ে গিয়েছিল, এমনকি চোখের সাদা অংশটাও আর দেখা যাচ্ছিল না। এখন আর তার ড্রিম ডিভাইন করার দরকার নেই। যেহেতু সে এখন ফেসলেস হিসাবে অ্যাডভান্স করেছে, তাই ধূসর কুয়াশার সাহায্যে সে বাস্তব জগতেও প্রবেশ করতে পারছিল। এর ফলে সে সরাসরি ওয়েনডটের অবশিষ্ট স্পিরিচুয়ালিটি দেখতে পাচ্ছিল, এমন একটা ইচ্ছা যা সহজে মিলিয়ে যেতে চাচ্ছিল না। এখানে 3টা দৃশ্য দেখা যাচ্ছিল। প্রথম দৃশ্যে দেখা যাচ্ছিল একজন লম্বা, ছিপছিপে, কালো, কোঁকড়ানো চুলের, তীক্ষ্ণ চেহারার ওয়েনডট একটা ফেলে দেওয়া লাশের কাছে আসছে। লাশটা থেকে একটা আলো বের হতে দেখে সে অবাক হয়ে গিয়েছিল, যেটা পরে একটা সবুজ পাথরে পরিণত হয়। পাথরটা দেখে মনে হচ্ছিল যেন এর ভেতরে প্রচুর শক্তি লুকিয়ে আছে। দ্বিতীয় দৃশ্যে দেখা যাচ্ছিল ওয়েনডট চোখ বন্ধ করে নিজের বিছানায় শুয়ে আছে। তার মুখটা সামান্য খোলা ছিল, তার গায়ে নানা ধরনের মাশরুম গজিয়েছিল, আর আশেপাশের তেলাপোকা আর মথগুলো একটার উপর আর একটা স্তূপ হয়েছিল। আর তার বুকে ওই একই সবুজ পাথর বসানো একটা রূপোর নেকলেস ছিল। তৃতীয় দৃশ্যে সোনালি রঙের চুলের একটা সুন্দরী মেয়েকে সমুদ্রের ধারে বসে থাকতে দেখা যাচ্ছিল। তার চোখগুলো হালকা ভেজা ছিল। তার চারপাশে ওয়েনডটের কাতর কণ্ঠস্বর ঘুরে বেড়াচ্ছিল, রেইন, আমি মারা যেতে বসেছি। আমার খুব আফসোস হচ্ছে যে আমি তোমাকে কখনো বলিনি যে আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আমাকে বিয়ে করো। দৃশ্যটা ভেঙে চুরমার হয়ে গেল, আর স্পিরিট চ্যানেলিংটাও শেষ হল। ক্লাইন চারপাশে তাকিয়ে দেখল যে ঘরটা এখনও আগের মতোই অন্ধকার আর বিষণ্ণ। এই লোকটা সত্যিই খুব দুর্ভাগা। ক্লাইন মাথা নেড়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। ওয়েনডটের মৃত্যুর কারণটা সম্পর্কে সে এরই মধ্যে কিছুটা ধারণা পেয়ে গিয়েছিল, আর সেটা হলো রাস্তা থেকে ওই অদ্ভুত জিনিসটা কুড়িয়ে নেওয়া। বেশিরভাগ বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্স কনজারভেশন আর ইনডেস্ট্রাক্টিবিলিটি লয়ের বিষয়ে জানত না, আর তারা কখনো ভাবতেও পারেনি যে তাদের মতো কেউ মারা গেলে তার শরীর থেকে এমন কোনো বৈশিষ্ট্য বেরিয়ে আসতে পারে যা পরে একটা উপাদান হিসেবে কাজ করবে। যেহেতু এই প্রক্রিয়াটা বেশ ধীর ছিল, তাই তাদের পক্ষে এটা খেয়াল না করাটাই স্বাভাবিক ছিল। তাই একজন বিয়ন্ডারকে মারার পর তারা সাধারণত লাশটা চেক করে সেটা ছুঁড়ে ফেলে দিত, যার ফলে ওয়েন্ডের মতো পথচারীরা বা সমুদ্রের তলদেশের কিংবা জঙ্গলের অন্য কোনো প্রাণীরা সেটা কুড়িয়ে পেত। ওয়েন্ড জানত না যে ওটা আসলে একটা বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক। সে ওটাকে জাদুর পাথর ভেবে ভুল করেছিল, তাই সে ওটা দিয়ে একটা নেকলেস বানিয়ে নিজের খুব কাছে রেখেছিল। ধীরে ধীরে সেটার প্রভাবে তার শরীর নষ্ট হয়ে গেল, আর সে চরম কষ্ট পেয়ে মারা গেল। 47 ব্ল্যাকহর্ন স্ট্রিট থেকে যখন ক্লাইন বের হল, ততক্ষণে ওয়েন্ডের ব্যাপারে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছে সে। নিজেকে পুলিশ অফিসার সাজিয়ে ওয়েন্ডের প্রতিবেশীদের কাছ থেকেই খবর বের করেছিল সে। সিমিম দ্বীপ, রস্টেড আর্কিপেলাগোর সবচেয়ে দূরের দ্বীপ। বায়াম থেকে লাইনারে চড়ে যেতে 4-5 ঘণ্টা লাগে, দিনে মাত্র 2টো ট্রিপ, সকাল 9টা আর সকাল 10টা। ওয়েন্ডটের বাবা মা অনেক আগেই মারা গেছে, কোনো আত্মীয় স্বজনও নেই। জড়িয়ে আছে শুধু একটা মেয়ে, যাকে ওয়েন্ডট কিছুতেই ভুলতে পারে না, নাম রেইন। অন্য কারো ছদ্মবেশে অভিনয় করার জন্য আমার প্রথম পারফরম্যান্সে এই মেয়েটাই পারফেক্ট টার্গেট। কিন্তু ওয়েন্ডটের হয়ে গিয়ে ভালোবাসার কথা বলতে হবে, কথাটা ভাবতেই কেমন অস্বস্তি লাগছে। মেয়েটা যদি রাজি হয়ে যায় ধুর, এরপর ব্যাপারটা সামলাবো কিভাবে, বিরক্ত মুখে ভাবল ক্লাইন। সে চেষ্টা করল এতদিন যে উপন্যাসগুলো পড়েছে, যে সিনেমা আর টিভি ড্রামাগুলো দেখেছে, সেগুলো একটু মনে করার। আশা ছিল সবচেয়ে নিখুঁত একটা সমাধান বের করার। কিছুক্ষণের মধ্যেই সে মোটামুটি একটা প্ল্যান দাঁড় করিয়ে ফেলল। মনটাও কিছুটা ধাতস্থ হল। এরপর তার চিন্তা ঘুরে গেল স্টিল মাভেতির দিকে। মিস ম্যাজিশিয়ানের রেডিও ট্রান্সিভারটা যেন তাড়াতাড়ি পেয়ে যায়, চুপচাপ একটা দীর্ঘশ্বাস ফেলল ক্লাইন। তারপর একটা ভাড়ার ঘোড়ার গাড়িতে উঠে বসল। ব্যাকল্যান্ড, চারুট বড়। জিও যে চিঠিটা নিয়ে এসেছিল সেটা খুলল ফর্স। চিঠিটা সায়েন্স ফিকশন ঔপন্যাসিক অ্যাভিলের। ম্যাডাম ওয়ালের সঙ্গে রেডিও টেকনোলজির ভবিষ্যৎ আর তার ব্যবহার নিয়ে আলোচনা করতে পেরে সে খুব খুশি। ফর্স শুরু আর মাঝখানের অংশ স্কিপ করে সরাসরি চোখ বুলাল শেষের দিকে। অ্যাভিল 3 রকমের রেডিও ট্রান্সিভারের কথা লিখেছে, সাথে দিয়েছে বিস্তারিত ঠিকানা আর আনুমানিক দাম।
সবচেয়ে দামিটার দাম মাত্র 12 পাউন্ড। ফর্স মাথা নাড়ল। এই লেনদেনটা তার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ মনে হল না। হঠাৎ করে তার মনে হল নিজের আত্মসম্মানটা যেন একটু বেড়ে গেছে। টারট ক্লাবে শয়ে শয়ে হাজারে হাজারে পাউন্ডের লেনদেন দেখতে দেখতে 10 পাউন্ডের আশেপাশের কোনো কিছুকে আর তার তেমন কিছু মনে হয় না। মিস্টার ওয়ার্ল্ডের কাছে রিসোর্স আছে, টাকা পয়সাও আছে। ভবিষ্যতে হয়তো তার কাছ থেকে আমাকে জিনিসপত্র কিনতে হবে, অথবা আমার যেগুলো লাগবে না সেগুলো বিক্রি করতে হবে। হ্যাঁ, পোস্টেজ খরচ, যাতায়াতের খরচ আর রিচুয়ালে যে মেটেরিয়াল লাগে সেগুলোর দাম মূল দামের সাথে যোগ করে দেব। খুব দ্রুত মনস্থির করে ফেলল ফর্স। অবচেতনভাবেই সে জানালার বাইরে তাকাল। ব্যাকল্যান্ড এখনও অন্ধকার আর বিষণ্ণ। হালকা গুঁড়ি বৃষ্টি পড়ছিল, তবে কুয়াশাটা আগের মতো অতটা ঘন না। স্পিরিট ইটারের পাকস্থলীটা যে কখন দসানের কাছ থেকে পাবো অ্যাডভান্স করার জন্য আর তর্সই ছিল না ফর্সের। সিটি অফ সিলভার, বার্গ পরিবারের বাড়ি। স্পিরিট ইটারের পাকস্থলী আর মিস্টার হ্যাংডম্যান যেসব মেটেরিয়াল চেয়েছে সবই তৈরি করে রেখেছিল ডেরিক। কিন্তু মিস্টার ফুলের কাছে সেগুলো উৎসর্গ করার জন্য তাড়াহুড়ো করল না। সে আরও কিছুক্ষণ অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। যখন চিফ কোনো এক্সপিডিশন টিমকে লিড করতে যাবে অথবা কোনো বিশেষ স্যাক্রিফিশিয়াল রিচুয়ালে ব্যস্ত থাকবে তখনই চেষ্টা করবে। এটাই সবচেয়ে নিরাপদ আর নির্ভরযোগ্য উপায়। হ্যাঁ, সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, নিজেকে মনে করিয়ে দিল ডেরিক। তারপর জায়ান্ট কিংস কোর্ট, বুক অফ ব্ল্যাক রক, হ্যান্ড কপিড এডিশন বইটা খুলল। ইদানিং সে এই পুরনো বইটাই পড়ছিল। এই বই থেকেই সে জানতে পারছিল প্রাচীনকালের জায়ান্ট কিংস কোর্টের কিছু রূপের কথা। বইটা অনুযায়ী সেটা ছিল এক ঈশ্বরের সভা। সেখানে সময় যেন থেমে গিয়েছিল, যেন চিরকালীন এক গোধূলিতে আটকে ছিল জায়গাটা। সব ভবনগুলো ছিল অসম্ভব, বিশাল আর জাঁকজমকপূর্ণ। কিছু কিছু এমনকি মেঘ ছুঁয়ে ফেলত। ভেতরে হাঁটাচলা করা মানুষগুলোকে দেখাত খুব ছোট ছোট, আর তারা মন থেকে শ্রদ্ধা করত এই দৃশ্যের মালিককে। ব্যাকল্যান্ড, হিলস্টন বড়, ওয়েম্যান্ডির বাড়ি। পুরো ব্যাপারটা শোনার পর এমলিন হোয়াইট হাত দিয়ে চুলটা একটু আঁচড়ে নিল। ইচ্ছে করেই জিজ্ঞেস করল, লর্ড ব্যারন, কোথায় যে শুনেছিলাম এখন মনে পড়ছে না, কিন্তু সেকেন্ড অ্যাপক বা থার্ড অ্যাপকের শুরুর দিকে নাকি সিটি অফ সিলভার নামে একটা খুব বিখ্যাত শহর ছিল। ওয়েম্যান্ডি ছিল একজন ভ্যাম্পায়ার ব্যারন। বয়স 200 বছরেরও বেশি, কিন্তু দেখে বয়স্ক মনে হতো না, বরং 30-এর শুরুর দিকের পরিণত এক ভদ্রলোকের মতো লাগত। কালো চুল পরিপাটি করে পেছনে আঁচড়ানো, গায়ে গাঢ় লাল রঙের কটনের শার্ট, হাতে বাদামি রঙের একটা পাইপ। ফায়ারপ্লেসের ওম উপভোগ করতে করতে চিন্তিতভাবে সে বলল, না, অন্তত আমার যতদূর মনে পড়ে ক্যাটাক্লিজমের আগে সিটি অফ সিলভার নামে কোনো শহর ছিল না। এমলিন আনন্দটা ঠিকমতো উপভোগ করার আগেই ওয়েম্যান্ডি আবার নিজে নিজেই বলে উঠল, কিন্তু কিংডম অফ সিলভার নামে একটা রাজ্য ছিল। সেটা প্রথমে জায়ান্ট কিংস কোর্টের শাসনে ছিল, পরে তাদের অধীনে চলে আসে। কিংডম অফ সিলভার? কিছুক্ষণ ভাবল এমলিন হোয়াইট, তারপর বলল, লর্ড ব্যারন, এ ব্যাপারে আরও কিছু কি বলতে পারবে? ওয়েম্যান্ডি মুখ তুলে তার দিকে তাকাল, মৃদু হেসে স্মৃতিচারণার সুরে বলল, কিংডম অফ সিলভারের অবস্থানটা জায়ান্ট কিংস কোর্টে একটু আলাদা ছিল। তারা সরাসরি জায়ান্ট কিং অরমিরে বিশ্বাস করত না, বরং তারা বিশ্বাস করত জায়ান্ট কিংস কোর্টের রানী ওমেবেলায়। সিটি অফ জেনারোসিটি, বায়াম, ডকের এলাকা, অ্যাসিড লেমন স্ট্রিট, উইন্ড অফ অ্যাজুরিন। রাস্তার মোড়ে দাঁড়িয়ে বাঁহাতের কবজি থেকে টোপাজ পেন্ডেন্টটা খুলল ক্লাইন। একটা ডিভিনেশন করে নিশ্চিত হল সামনে কোনো বিপদ নেই। তারপর সে নিশ্চিন্তে হেঁটে এনে ফিরে এল। 3 তলায় উঠে লাক্সারিয়াস সুইটটার দরজা খুলল। ভেতরে ঢুকে একটু অবাক হল সে। ব্লেজিং ডানিটজের মধ্যেই ফিরে এসেছে। রিক্লাইনিং চেয়ারে এলিয়ে বসে মদ গিলছিল। একটু চিন্তা করে শান্ত গলায় ক্লাইন জিজ্ঞেস করল, এখন কয়টা বাজে? ঘড়ি নেই নাকি? বিড়বিড় করে বলল ডানিটজ। সামনের দেয়ালের ঘড়িটার দিকে তাকিয়ে সময়টা পড়ল সে। বিকেল 3:40। কথা শেষ করার আগেই হঠাৎ হুঁশ ফিরে এলো ডানিটজের। সোজা হয়ে বসে শুকনো হাসি হাসল সে। যেসব জায়গা থেকে খবর পাওয়া যেত সেখানে গিয়ে এসেছি। যেসব মানুষকে জিজ্ঞেস করা যেত তাদের জিজ্ঞেস করেছি। আর বাইরে থাকার দরকার নেই। বেশি বাইরে থাকলে এক্সপোজার হওয়ার রিস্ক বাড়বে। তোমার হান্টিং প্ল্যানে সমস্যা হবে। ক্লাইন একটা চেয়ার টেনে বসল। কোনো অভিব্যক্তি ছাড়াই বলল, কি হয়েছে বলো? কি আবার সমস্যা হবে? আমি যদিও মূলত এক অ্যাডভেঞ্চারার যে গুপ্তধন শিকার করে, কিন্তু আমি একজন যোগ্য পার্ট টাইম পাইরেটও। ডানিটজের মনে হল তার যোগ্যতাকে অপমান করা হয়েছে। গিরম্যান স্প্যারোর ঠান্ডা চাহনি দেখে সে একটু হাসল। এরপর সকাল আর দুপুরে কোন কোন জায়গায় গিয়েছে, কাদের সাথে দেখা হয়েছে, কি কি খবর পেয়েছে, সব সংক্ষেপে বলে গেল। আলজার নামে এক ভৌতিক জাহাজের ক্যাপ্টেন যে বানশি হারবারের কথা জানে, এটা শোনার পর ক্লাইনের ভ্রু কুঁচকে গেল প্রায়।
মিস্টার হ্যাংম্যানের সাথে চার্চ অফ স্টর্মসের যে সম্পর্ক, তাতে আমি দ্য ওয়ার্ল্ডকে কন্ট্রোল করে নিজে থেকে কথাটা তোলার আগে পর্যন্ত সে নিজেই বানশি হারবারের অস্বাভাবিকতা সম্পর্কে কিছু জানত না। তাহলে এই আলজার কিভাবে জানে? সে কি চার্চ অফ স্টর্মসের আরও বড় কোনো ক্ষমতাবান যে পাইরেটের ছদ্মবেশে আছে? নাকি বানশি হারবারের হেরেটিকদের সাথে তার কোনো সম্পর্ক আছে? মিস্টার হ্যাংম্যান তো আশেপাশের সমুদ্রেই সক্রিয়। সম্ভাবনা আছে এটা সেই হতে পারে। দ্য হ্যাংম্যানের বৈশিষ্ট্যগুলো মনে করতে করতে ক্লাইনের বুকটা একটু ধক করে উঠল। ধূসর কুয়াশার ওপরে অন্য মেম্বারদের চেহারা স্পষ্ট দেখা না গেলেও তারা পুরুষ না নারী, চুলের রং কেমন, এসব তো পরিষ্কারই বোঝা যায়। ক্লাইন হাত তুলে ডানিটসকে থামাল। নিচু গলায় বলল, খুব এলোমেলো চুল, গাঢ় নীল রঙের। তুমি ওকে চেনো? লোকটা কিন্তু সোজা না। দীর্ঘশ্বাস ফেলল ডানিটস। যেমন ভেবেছিলাম, হে হে হে, এত সহজে তার সাথে দেখা হয়ে যাবে সত্যিই ভাবিনি। কিছু না বলে ক্লাইন সামনের দিকে একটু ঝুঁকে বলল, বলো। বেশি কিছু না ভেবেই ডানিটজ এরপর কি হয়েছিল তার একটা সাধারণ বিবরণ দিল। তারপর নিজের সাফাই গাইল। তুমি তো জানোই, খবর জোগাড় করতে গেলে কখন কি পাবে কেউ নিশ্চিত করে বলতে পারে না। যাদের পাওয়া যেত তাদের সবাইকে খুঁজে বের করার পর এখন শুধু একটাই কাজ, ধৈর্য ধরে অপেক্ষা করা। এতে সময় লাগবে। আর একটা সমাধান আছে, যাতে অপেক্ষা করতে হবে না। ইচ্ছে করেই সমতল গলায় বলল ক্লাইন। কি সমাধান? অবাক হয়ে জিজ্ঞেস করল ডানিটজ। ক্লাইন তার সোনালি ফ্রেমের চশমাটা একটু ঠেলে দিল। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। টোপ ব্যবহার করো। টোপ? কিছুক্ষণ হতভম্ব হয়ে ক্লাইনের দিকে তাকিয়ে থাকল ডানিটজ। মাত্র 1 সেকেন্ডের মধ্যে হুঁশ ফিরে এলো তার। সে ছাড়া আর কে এই টোপ হতে পারে? আর শত্রুকে ফাঁদে ফেলার সময় টোপটা সত্যিই গিলে নেওয়া হল কিনা কেউ পরোয়া করে না। শুধু এটাই দেখা হয় শিকারটাকে টেনে বের করা গেল কিনা। সহজ কথায়, টোপ মানে অত্যন্ত উচ্চ ঝুঁকিতে থাকা প্রজাতি। হা, এটা খুব ভালো সমাধান না? হ্যাঁ, আমার ইনটিউশনও তাই বলছে। আমার মনে হয় রেড থিয়েটার থেকে কিছু একটা পাওয়া যাবে। ওখানে গিয়ে দেখে আসি। কোটটা তুলে নিয়ে তাড়াহুড়ো করে দরজার দিকে ছুটল ডানিটজ। ক্লাইন আসলে দূর থেকে ব্লেজিংকে ফলো করে কোনো ক্লু পাওয়া যায় কিনা দেখতে চেয়েছিল। কিন্তু হঠাৎ তার কানে এলো স্তরে স্তরে অস্পষ্ট প্রার্থনার শব্দ। প্রার্থনাটা একজন পুরুষের কাছ থেকে আসছিল। ক্লাইন কিছুক্ষণ থেমে চিন্তা করল। তারপর ওয়াশরুমের দিকে ঢুকল। 10 সেকেন্ড পর সে ধূসর কুয়াশার ওপরে হাজির হল। সে দেখল দ্য হ্যাংডম্যানের প্রতীক যে লাল তারাটা, সেটা ক্রমাগত বড় হচ্ছে, আবার ছোট হচ্ছে। যেমন ভেবেছিলাম চেয়ারে বসে পেছনে হেলান দিল ক্লাইন। নিজের আধ্যাত্মিকতা ছড়িয়ে দিল চারপাশে। দ্য হ্যাংডম্যানের কণ্ঠস্বর স্পষ্ট হয়ে এল। সম্মানিত মিস্টার ফুল, আমি বর্তমানে ভাইস অ্যাডমিরাল আইসবার্গ সংক্রান্ত একটা কিয়ের তদন্ত করছি। একটা ক্যাসিনোতে ব্লেজিং ডানিটজের সাথে আমার দেখা হয়েছে। জানতে পেরেছি বানশি হারবারের অস্বাভাবিকতায় সে একজন সাক্ষী ছিল। এটাও জানতে পেরেছি যে সে স্টিল মাভেতির বিরুদ্ধে একটা শক্তিশালী ব্যক্তির সাথে হাত মেলানোর প্ল্যান করছে। আমার সন্দেহ হচ্ছে ব্লেজিং ডানিটজ আপনার ব্লেজডের সাথে কাজ করছে। তাই আপনার কাছে প্রার্থনা করলাম, যদি সত্যিই এমন হয় এবং সে যদি কিছু সাহায্য পেতে চায়, তবে আমি কিছুটা সাহায্য করতে পারি। মিস্টার হ্যাংম্যান গেরম্যান স্প্যারোর পরিচয়টা সত্যিই আন্দাজ করে ফেলেছে। হয়তো শুধু সন্দেহ ছিল, কিন্তু ডানিটজের কাছে বানশি হারবার নিয়ে জিজ্ঞেস করে সফলভাবে যাচাই করে নিয়েছে। এটা ভালোই হলো। একজন অভিজ্ঞ লোকাল লোকের সাহায্য পেলে স্টিল মাভেতিকে শিকার করার প্ল্যানটা অনেক সহজ হবে। দ্য ফুলকে সরাসরি প্রভাবিত না করলে দ্য হ্যাংম্যানের কোনো ব্লেজডকে ফাঁদে ফেলার কোনো মানে নেই। তার অভিব্যক্তি আর মনোভাব দেখে মনে হচ্ছে দ্য ফুলের ব্যাপারে এখনও তার কোনো সন্দেহ নেই। আমি কোনো ফাঁক রাখিনি। খুব দ্রুত চিন্তা করে ক্লাইন সিদ্ধান্ত নিয়ে ফেলল। একটা ডিভিনেশন করার পর সে দ্য ওয়ার্ল্ডকে আবাহন করল। ডামিটাকে কুয়াশায় ঢেকে দিল। ডামিটাকে প্রার্থনার ভঙ্গিতে রেখে গম্ভীরভাবে উত্তর দিল, সম্মানিত মিস্টার ফুল, আমার কিছু সাহায্য দরকার। দৃশ্যটা শেষ করে ক্লাইন কণ্ঠস্বর সহ পুরো দৃশ্যটা দ্য হ্যাংম্যানের প্রতীক লাল তারাটার দিকে ছুঁড়ে দিল। অধ্যায় 524 সাক্ষাৎ। বিকেল 5টা, অলিভ ট্রি অ্যাভিনিউ, পামের ডিভিনেশন লজ। আলজার উইলসন বাদামি কাঠের দরজাটা ঠেলে খুলল। দরজার উপরে কাঁচের পাল্লা বসানো ছিল। সে একটা মিস্টিসিজম থিমের ক্যাফেতে ঢুকল। কাউন্টারে গিয়ে সে 1 কাপ ফার্মো কফির অর্ডার দিল। কফিটা এসেছে দক্ষিণ মহাদেশের স্টার হাইল্যান্ডসের 5 ভ্যালি থেকে। আগে কেনা টারোট কার্ডগুলো বের করে সে পাশে রাখল। ডেকের উপরের কার্ডটা ছিল দ্য হ্যাংড ম্যান, একজন দেবদূত উল্টো হয়ে ঝুলছে, হাত পিছনে বাঁধা। সকালের মতো নয়, এখন সে একটা গাঢ় রঙের ক্লাসিক্যাল রোব পরে এসেছে। মাথায় ক্লার্জিম্যানদের বিরেটা টুপি। লোকগাথার কোনো ওয়ারলক বা জাদুকরের মতো দেখাচ্ছিল তাকে। চুপচাপ একটা শ্বাস টেনে নিয়ে আলজার ধীরে ধীরে কফিতে চুমুক দিল। অপেক্ষার কোনো অস্থিরতা তার চেহারায় ছিল না। 5-6 মিনিট পর মোটা বাদামি কাঠের দরজাটা আবার খুলল। একজন তরুণ ঢুকল। গায়ে কালো টুইডের কোট, মাথায় হাফ টপ হ্যাট। ভদ্রলোকের বয়স 30 বছরও হবে না।
চেহারা পাতলা আর কোনাকুনি, পরিপক্ক, কিন্তু ভেতরে একটা ঝাপসা গাম্ভীর্য। এ আর কেউ নয়, ক্লাইন মরেত্তি। সে নিজের চেহারা একটু বদলে নিয়েছে, পরিচয়ও পাল্টে এসেছে। সোনালি ফ্রেমের চশমা সে পড়েনি, তবু তার দৃষ্টিশক্তিতে কোনো সমস্যা হল না। এক নজরে চোখ বুলিয়ে তার দৃষ্টি গিয়ে পড়ল আলজারের গাঢ় নীল কানের পাশের চুলে। ক্লাইন একটু মাথা নামিয়ে দেখল ডেকের উপর দ্য হ্যাংড ম্যান কার্ডটা উপুড় হয়ে রাখা। একটা কথাও না বলে সে এগিয়ে গেল, টুপি খুলে আলজারের উল্টো দিকে বসল। ঠোঁটে একটা গম্ভীর হাসি টেনে বলল, আমার একটা ডিভিনেশন দরকার। কথা বলার সঙ্গে সঙ্গে সে টারোট ক্লাবের সবচেয়ে সিনিয়র মেম্বারের চেহারাটা ভালো করে দেখে নিচ্ছিল। গভীর মুখাবয়ব, একটু রুক্ষ গড়ন, রোদে পোড়া স্পষ্ট ছাপ। বোঝা যাচ্ছিল লোকটা মারপিটে দক্ষ আর বেশিরভাগ সময় বাইরেই থাকে। তার চামড়ার রং তামাটে, কিন্তু এ অঞ্চলের নেটিভদের মতো না। মনে হচ্ছিল বিশুদ্ধ লোনিজ, কেউ বছরের পর বছর রোদ ঝড়ের ধাক্কা সহ্য করে এমন হয়ে গেছে। কিন্তু গাঢ় নীল চুলটা একটু অদ্ভুত। এটা লোনের না, বরং এটা বার্সার্ক সি অঞ্চলের ডেসি বেরো কলোনিস্টদের মতো। মিশ্র রক্ত। ক্লাইন মনে মনে রায় দিল। আলজার সামনের ভদ্রলোকের দিকে তাকাল। ধীরে ধীরে সে ছেলেটার ছবিকে দ্য ওয়ার্ল্ডের ছবির উপর সুপার ইম্পোজ করে নিচ্ছিল মনে মনে। তারপর টারোট কার্ডগুলো এগিয়ে দিয়ে নিচু গলায় বলল, এটার জন্য তোমাকে নিজেই কার্ডগুলো সাফল আর কাট করতে হবে। ক্লাইন হাত বাড়িয়ে কার্ডগুলো তুলে নিল, পুরো ডেকটা ছড়িয়ে এক ঝলকে দেখে নিল। তারপর সবগুলো একসঙ্গে গুছিয়ে আবার সাফল করল। বারবার কাট করে সে 3টা কার্ড বের করল। কার্ডগুলো সাজালো অতীত, বর্তমান আর ভবিষ্যৎ এই বিন্যাসে। ক্লাইন আস্তে আস্তে পেছনে হেলান দিল, তবে ডান হাত দিয়ে মাঝখানের কার্ডটা উল্টে দিল। কার্ডে একটা নগ্ন নারী, গায়ে শুধু একটা বেগুনি সিল্কের স্কার্ফ, চারপাশে একটা সবুজ মালা, ঠিক যেন একটা দরজা। এটা দ্য ওয়ার্ল্ড নম্বর 21। 22 নম্বর আবার শূন্যে ফিরে যায়, মানে দ্য ফুল। এটাকে কিভাবে ব্যাখ্যা করব? ক্লাইন বুঝে শুনে জিজ্ঞেস করল। দ্য হ্যাংড ম্যান যদিও পরিষ্কার করে বলেনি যে দ্য ওয়ার্ল্ড আসলে দ্য ফুলের ব্লেসড, তবু ক্লাইন আশা করার দরকার মনে করল না। সে ভাবল এই ব্যাপারে সরাসরি থাকাটাই তার ইমেজ গড়ে তুলতে সাহায্য করবে। আলজার যদি না বুঝে থাকে, তাহলে এটা হবে খোলামেলা আর আত্মবিশ্বাসের প্রমাণ। আর যদি আলজার আগে থেকেই জেনে থাকে, তাহলে দ্য ওয়ার্ল্ডকে সহজ আর শান্ত দেখাবে, যেন সবকিছু তার হাতের মুঠোয়। সে জানে যে আমি জানি। ও কি ধরেই নিয়েছে যে গ্রে ফগের উপরে কথা ওঠানোর আগেই আমি বুঝে গেছি। দারুণ। আলজারের বুক একটু কেঁপে উঠল। মাঝারি গতিতে সে জবাব দিল, এটা ইনভার্টেড, মানে প্রস্তুতির অভাবে কাজটা ভেস্তে যাবে। কি ধরনের প্রস্তুতি দরকার? ক্লাইন মাথা নাড়তে নাড়তে চিন্তিত গলায় জিজ্ঞেস করল। আলজার দ্য ওয়ার্ল্ড কার্ডটা বাদ দিয়ে বাকি কার্ডগুলো গুছিয়ে নিল। দক্ষ হাতে আবার সাফল করল, কাট করল। তারপর উপরের কার্ডটা উল্টাল। এটা ছিল দ্য হাইরোফ্যান্ট। আলজারের গলা গম্ভীর আর নিচু। তোমার পরামর্শ দরকার। ভুল পথে যাওয়া থেকে বাঁচতে হলে বিশ্বাস আর ধর্মের সাহায্য নিতে হবে। ক্লাইনকে কথা বলার সুযোগ না দিয়েই আলজার দ্বিতীয় কার্ডটা উল্টে দিল। এটা ছিল দ্য মুন, যে নিচের পৃথিবীর দিকে তাকিয়ে আছে। তুমি বিভ্রান্ত হবে, ক্লান্ত হবে, স্বপ্নের ভেতর ঘুরে বেড়াবে, কিন্তু এটা শুধু সাময়িক। এরপর আলজার তৃতীয় কার্ডটা এগিয়ে দিল। এটা ছিল দ্য সান। সবকিছু কেটে যাবে, আর আলো এসে পৃথিবীটাকে আলোকিত করবে। সে একদম একজন ভণ্ড গণকের মতো বলল। ক্লাইন কয়েক সেকেন্ড চুপ থাকল। তারপর যেন নিশ্চিত হওয়ার জন্যই জিজ্ঞেস করল, চার্চ, স্বপ্ন, সূর্য? আলজারের মুখে আলতো হাসি ফুটে উঠল। সে হালকা মাথা নাড়িয়ে বলল, ঠিক ধরেছ। টারোট ডিভিনেশনের ভেতরে সে ফলো আপ প্ল্যানের ইঙ্গিতগুলো লুকিয়ে দিয়েছিল। আসলে এই ব্যাপারে তার নিজের কোনো লাভ ক্ষতি নেই, কেউ তাকে লক্ষ্যও করছে না। এত পেঁচানোর দরকার ছিল না। সে চাইলে সরাসরি সবকিছু বিস্তারিত বলে দিতে পারত। কিন্তু আলজারের মনে হল দ্য ওয়ার্ল্ডের মতো একজন ব্লেসডকে একটু যাচাই করে নেওয়া দরকার। সে বুঝতে চাইল লোকটা শুধু শক্তির উপর ভর করে চলে, নাকি বুদ্ধিও আছে যথেষ্ট। দুজনের বুদ্ধি যদি প্রায় এক লেভেলের হয়, তাহলে আলজার ভবিষ্যতে আরও সহযোগিতা করতে রাজি। বুদ্ধিমান মানুষদের মধ্যে বেশি কথার দরকার পড়ে না, বরং সে চেষ্টা করবে দ্য ওয়ার্ল্ডকে নিজের ঝামেলায় না জড়াতে। দরকার পড়লেই শুধু সাহায্যের কথা বলবে, যদি না মিস্টার ফুলের অন্য কোনো হুকুম থাকে। এখন দ্য ওয়ার্ল্ডের প্রতিক্রিয়া আর আগের কাজকর্ম দেখে আলজার নিশ্চিত হয়ে গেল, লোকটা চতুর, নিষ্ঠুর আর অভিজ্ঞ। হে, আমি তো টারোট কার্ডের এক্সপার্ট এসব ব্যাপারে। মিস্টার হ্যাংড ম্যান, তুমি একদম নতুন। ক্লাইন মনে মনে হাসল, ভেতরে ভেতরে তাকে একটু খাটো করল। দ্য হ্যাংড ম্যানের ব্যাখ্যায় লুকানো বার্তাটা খুবই সহজ ছিল। দ্য হাইরোফ্যান্ট মানে সে চায় ব্লেজিং ড্যানিজ আর স্টিল মাভেতির খবর চার্চ অফ স্টর্মসকে জানাতে। তারপর ম্যান্ডেটেড পানিশারদের শক্তি কাজে লাগিয়ে শত্রুদের ভাগ করে ফেলে, দুপক্ষ থেকেই লাভ তোলা। এটা ক্লাইন প্রায়ই ব্যবহার করে। বুঝতে কোনো অসুবিধাই হল না। এরপরের দ্য মুন আর দ্য সান কার্ডগুলো ছিল দ্য হ্যাংড ম্যানের সতর্কতা আর হুঁশিয়ারি।
ম্যান্ডেটেড পানিশাররা জড়িত, মানে কিছুটা সাবধানতা দরকার। আলজারের অভিজ্ঞতা বলে এ ধরনের কাজে বায়ামের তার সহকর্মীরা একটা সিল্ড আর্টিফ্যাক্ট ব্যবহার করবেই। ওই আর্টিফ্যাক্ট তার রেঞ্জের ভেতরের অনেক মানুষকে জোর করে স্বপ্নের ভেতর ফেলে দেয়। আর মাভেতির বৈশিষ্ট্য বলছে সান ডোমেইনের ভেতরেও তাকে টার্গেট করার মতো একটা নির্দিষ্ট জিনিস থাকতেই হবে। আমি স্বপ্নে ইমিউন, কাজেই সানকে আমি ভয় পাই না। ক্লাইন হাত বাড়িয়ে ইনভার্টেড দ্য ওয়ার্ল্ড কার্ডটাকে অর্ধেক ঘুরিয়ে সোজা করে দিল। মানে প্ল্যানটা চলবে, সে প্রস্তুতি নেবে। আলজার মাথা তুলে গভীর একটা শ্বাস নিল। এখানকার মাস্টার অ্যারোমাথেরাপিতে বিশেষজ্ঞ। সে বিভিন্ন এসেনশিয়াল অয়েল, এক্সট্র্যাক্ট, ইনসেন্স আর ফুলের নির্যাসের সুগন্ধি দিয়ে মনের সমস্যাগুলো সারাতে পারে, অস্থির মনকে শান্ত করতে পারে। চেষ্টা করে দেখতে চাও? মানে অ্যামাইরিস অ্যাভিনিউয়ের কন্ট্যাক্ট পয়েন্ট ব্যবহার করব? ক্লাইন হাসি মুখে জবাব দিল, ঠিক আছে। দুজন কেউ একে অপরের দিকে তাকিয়ে রইল, একদম নিশ্চল। অ্যারোমাথেরাপি নিয়ে আর কোনো কথা হল না, কারণ দুজনেরই পরিকল্পনা ইতিমধ্যেই গুছিয়ে গেছে। ক্লাইন দরকারের চেয়ে এক মুহূর্তও বেশি থাকল না। পকেট ঘড়িটা বের করে সময় দেখল, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়াল। আলজার মুখ থেকে হাসি মুছে ফেলল। বুকের উপর হাত রেখে হালকা মাথা ঝোঁকাল। চলো গডের প্রশংসা করি। সব ডিভিনিশনের ফলই হিজ রেভেলেশন থেকে আসে। ও এমনকি আনুগত্য দেখাতে পারো। ক্লাইন হাসি চাপতে চাপতে গম্ভীর মুখে আলজারকে অনুকরণ করে বলল, চলো গডের প্রশংসা করি। সে দুপা এগিয়ে গেল, হঠাৎ থেমে গেল। পেছন ফিরে আলজারের দিকে তাকিয়ে একটু হেসে টুপিটা মাথায় দিল। সত্যি বলতে এই ধরনের পোশাক তোমার একদমই মানায় না। আলজার মিস্টার ওয়ার্ল্ডের চিন্তার গতির সঙ্গে তাল মেলাতে পারল না। ক্লাইন থিমড কফিশপ থেকে বেরিয়ে গেলে আলজার দৃষ্টি ফিরিয়ে নিল। কোনার আয়নাটার দিকে তাকিয়ে নিজেকে ভালো করে দেখল। প্রথমে তার মনে হয়নি এই পোশাক পরায় কোনো সমস্যা আছে, কিন্তু দ্য ওয়ার্ল্ডের কথাটা শোনার পর যত দেখছিল তত বেমানান লাগছিল। শেষে সে বুঝতে পারল কেন ছেলেটা ওই কথা বলেছে। এমন একটা লোক যাকে দেখলেই মনে হয় রুক্ষ আর কঠিন, যে কোনো মুহূর্তে ১০০ জন নাবিককে ডেকে এনে শত্রুকে পেটাতে পারে, কিংবা একটা কুঠার বের করে কেটে টুকরো টুকরো করে দিতে পারে। তার এমন রহস্যময় ক্লাসিক্যাল ওয়ারলক রোব পরা একদমই মানায় না। পরলে তার ভাবমূর্তিটাই অস্বাভাবিক দেখায়। ক্যাথেড্রাল অফ ওয়েভস। আলজার ততক্ষণে নিজের আগের পোশাকে ফিরে গেছে। লো প্রোফাইলে থেকে সে উপাসকদের ভিড়ের সঙ্গে মিশে হলরুমে ঢুকল। কনফেশন করার অজুহাতে সে দায়িত্বপ্রাপ্ত প্রিস্টের মাধ্যমে বিশপ চোগোর সঙ্গে দেখা করার সুযোগ পেল। সালাম জানিয়ে সে সরাসরি কাজের কথায় গেল। আমি ব্লেজিং ড্যানিজের সঙ্গে দেখা করেছি। সে দাবি করেছে যে ভাইস অ্যাডমিরাল আইসবার্গের কাছে যে চাবিটা আছে সেটা ডেথের গুপ্তধনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এমনকি তারা সেটা বিক্রি করতেও রাজি। সে আমাকে দায়িত্ব দিয়েছে স্টিল মাভিতির গতিবিধির উপর নজর রাখতে। মনে হচ্ছে অ্যাডমিরাল অফ ব্লাডের সেকেন্ড মেট তাকে আহত করেছে। এখন সে ওই লোকের তাড়া খাওয়া থেকে পালানোর জন্য মরিয়া। ইয়োর এক্সেলেন্সি, আমি এই খবরটা ফাঁস করে দিতে চাই, যাতে স্টিল মাভেতি আর তার লোকজন ব্লেজিং ড্যানিজকে কোণঠাসা করতে পারে। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে আমরা ওদের সবাইকে ধরে ফেলব, অথবা ঘটনাস্থলেই শেষ করে দেব। এতে জলদস্যুদের ঔদ্ধত্যে কার্যকরভাবে লাগাম টানা যাবে। চোগোর চেহারায় সন্তুষ্টির ছাপ ফুটে উঠল। খুব ভালো, তুমি আমার আশার চেয়েও ভালোভাবে কাজ গোছাও। আলজার বিনয়ী গলায় জবাব দিল, এসবই লর্ডের গাইডেন্স থেকে এসেছে, আর আপনার শিক্ষা থেকে। সন্ধ্যায় আমি এই খবরটা ফাঁস করার জন্য একজন উপযুক্ত মানুষ খুঁজে নেব। আমি যদি আবার প্রার্থনায় আসি, তার মানে স্টিল মাভেতি এখনই কোনো অ্যাকশন নিচ্ছে না। আর যদি আমি না আসি, তার মানে হয়তো সে বা তার লোকেরা আমাকে আটকে রেখেছে, যাতে খবরটা আর বাইরে না যায়। এর মানে দাঁড়াবে তারা ফাঁদে পা দিয়েছে। জায়গা আর অন্যান্য খুঁটিনাটি বিস্তারিত জানানোর পর আলজার আবার কনফেশনালে ফিরে গেল। স্বাভাবিকভাবেই সেখান থেকে বেরিয়ে গেল। সন্ধ্যা ৭:১৫। অ্যামাইরিস লিফবার। আলজার পরেছে একটা ঢিলেঢালা প্যান্ট। মাথার গাঢ় নীল চুলটা গামছা দিয়ে বাঁধা। বক্সিং রিংয়ের পাশে দাঁড়িয়ে সে এক গ্লাস ল্যান্টি প্রুফ হাতে নিয়েছে। মুখে একটা ব্যাঙ্গের ছাপ। দুই কন্টেস্ট্যান্টের সারা গায়ে কালশিটে তাদের দিকে তাকিয়ে আছে সে। কিছুক্ষণ পরেই সে খেয়াল করল তার টার্গেট ঢুকেছে, সোজা বার কাউন্টারের দিকে এগোচ্ছে। কিছুক্ষণ পর সে পাতলা লোকটার পাশে গিয়ে বসল। হালকা হেসে বলল, শুনলাম স্টিল নাকি বায়ামে এসে গেছে। লোকটা চমকে মাথা ঘুরাল। একটা মেকি হাসি টেনে জবাব দিল, এই খবরটা আমি জানি না কেন? তাই নাকি? তাহলে তো ব্লেজিং আমাকে বোকা বানিয়েছে। আলজার বার কাউন্টারে একটা চাপড় মেরে এক ঢোক মদ গিলল। ব্লেজিং ড্যানিজ? লোকটার চোখ চকচক করে উঠল। ইতস্তত গলায় জিজ্ঞেস করল, হ্যাঁ, ওই হারামজাদা। আলজার দাঁত কিড়মিড় করল। আজ সকালে গোল্ড কয়েন ক্যাসিনোয় তার সঙ্গে আমার দেখা হয়েছিল। এই অভিশপ্ত লোকটা দাবি করছিল যে স্টিল বায়ামেই আছে। পুই, আমাকে মিথ্যা বলার সাহস কত বড়!
কালো রঙের পাতলা লোকটার চোখ চারদিকে ছুটতে লাগল। কথার মাঝে সে কোনো বাধা দিল না, চুপচাপ পুরো কথা শুনল। তারপর উঠে দাঁড়িয়ে হালকা হেসে বলল, ভুলে গিয়েছিলাম, আমার একটা কাজ আছে। কার্ড খেলাটা আরেকদিন হবে। সে আলজারের কাঁধে একটা থাপ্পড় দিল। দেখতে যেন কোনো তাড়া নেই, কিন্তু আসলে দ্রুত পায়েই সে বার থেকে বেরিয়ে গেল। আলজার হাতে মদের গ্লাসটা ধরে আধা ঘুরে তার পেছনের দিকে তাকিয়ে রইল। তার চোখ ছিল গভীর আর গম্ভীর, ঠোঁটের কোণে এক ফোঁটা হাসিও ছিল না। ঘড়ির দিকে তাকিয়ে আলগার দেখল রাত ৮টা পেরিয়ে গেছে। সে অ্যালকোহলের গ্লাসটা নামিয়ে রেখে মাতাল লোকজনের ভিড় ঠেলে রাস্তায় বেরিয়ে এল। রস্টেড আর্কিপেলাগো কয়লায় ভরপুর, তাই বায়াম শহরটাও মূল ভূখণ্ডের ব্যাকল্যান্ড বা প্রিটজ হারবারের মতোই। রাস্তার ধারে সারি সারি লম্বা কালো ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে আছে। গ্যাসের আলো ধাতুর জালি ভেদ করে রাস্তায় ছড়িয়ে পড়ছিল। তুলনামূলকভাবে পরিষ্কার রাস্তাগুলো আলোয় ভেসে যাচ্ছিল। আলগার মাথার স্কার্ফটা খুলল। সে ধীরে ধীরে একটা পাশের গলিতে ঢুকে পড়ল। গলির শেষ মাথায় গিয়ে সে প্রস্রাব আর অ্যালকোহল মেশানো একটা গন্ধ পেল। অ্যামেরিস লিফ বারের নিজস্ব টয়লেট আছে ঠিকই, কিন্তু ভিড়ের সময় সেটা মোটেই যথেষ্ট না। কিছু মাতাল আর সামলাতে না পেরে এমন আড়াল জায়গা খুঁজে নেয়। লাল চাঁদের আলো মেঘ ভেদ করে গলির ভেতরে এসে পড়ল। আলগার তখনও ভাবছিল আর একটু ভালো অভিনয় করা দরকার কিনা। ঠিক তখনই পেছন থেকে একটা দৃঢ় আর গমগমে কণ্ঠস্বর ভেসে এল। ব্লেজিংয়ের খবরটা কি তুমি ইচ্ছে করেই আমাদের কাছে ফাঁস করেছ? লোকটা বোকানা, আলগার মনে মনে বলল। সে আস্তে আস্তে ঘুরে দাঁড়াল, যেন হঠাৎ আক্রমণের জন্য তৈরি। ৭-৮ কদম দূরে একটা ছায়ামূর্তি দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। লোকটার উচ্চতা প্রায় ১.৭৮ মিটার। মাথায় নৌকার মতো আকৃতির একটা টুপি। চেহারাটা সরু আর ধারালো। চোখে মুখে আগ্রাসী একটা ভাব। কপালের ওপর একগুচ্ছ কালো চুল ঝুলে পড়েছে। বাঁ দিকের গাঢ় সবুজ চোখটা অর্ধেক ঢেকে রেখেছে চুলগুলো। এই কারণে তার নিজস্ব শীতল ভাবটা একটু নরম হয়ে গেছে। ওয়ান্টেড পোস্টারের ছবি আর আসল মানুষের মধ্যে সাধারণত অনেক তফাৎ থাকে। তবু অনেক বিখ্যাত জলদস্যু কোনো ছদ্মবেশ ছাড়াই শহরে ঘুরে বেড়ায়। চার্চের ভেতরের লোক হিসেবে আলগার রিচুয়াল দিয়ে আঁকা ফটোগ্রাফের মতো ছবি অনেক দেখেছে। সে জলদস্যুদের সম্মেলনেও গিয়েছে। তাই সামনে দাঁড়ানো লোকটাকে বাউন্টি নোটিশের একটা নামের সঙ্গে মিলিয়ে নিতে তার অসুবিধা হল না। সে কিন্তু সেটা মুখে প্রকাশ করল না। ইচ্ছে করেই একটু ইতস্তত করে জিজ্ঞেস করল, ক্যামস্কোয়াল? সে স্টিল মাভেতির প্রধান সহকারী। নিজের আবেগ নিয়ন্ত্রণে দক্ষ একজন বিয়ন্ডার ঠান্ডা মাথায় চিন্তা করতে পারে, কিন্তু একই সঙ্গে অমানবিকও। তার মাথার দাম ১৫০০ পাউন্ড। লোকটা নিজের কালো ট্রেঞ্চকোট টেনে নিল। ঠোঁটে একটা ফাঁকা হাসি ফুটিয়ে তুলল। আমি কি অস্বীকার করতে পারি? কিন্তু সম্ভবত না। ঠিক যেমন তুমি অস্বীকার করতে পারো না যে ব্লেজিংয়ের কথাটা ইচ্ছে করে ওমারুর কাছে বলেছিলে। ও মাথা খাটাতে পছন্দ করে না। আমার ঠিক উল্টো। আমি কখনো মিথ্যে বলার কথা ভাবিনি। তোমার কাছ থেকে যে খবরটা পেয়েছ তার বদলে আমি শুধু কিছু টাকা চাই। ব্লেজিং একা একজন, স্টিলের সঙ্গে অনেক সহকারী। মাথা থাকলে যে কেউ বুঝবে কোন দিকটা বেছে নেবে। অবশ্যই আমি চাই তুমি ব্যাপারটা গোপন রাখো। ভাইস অ্যাডমিরাল আইসবার্গের পেছনে লাগা আমার পোষাবে না, আলগার সরাসরি বলল। স্কোয়াল ধীরে সুস্থে মাথা নাড়ল, বলল, বিস্তারিতটা বলো। আগেই যা বলেছি। গোল্ড কয়েন ক্যাসিনোতে আমি ব্লেজিংয়ের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেছিল। চিনে ফেলেছি। ও আমাকে দায়িত্ব দিয়েছিল স্টিলের গতিবিধির ওপর নজর রাখতে। হে হে, মনে হচ্ছে ও পাল্টা আক্রমণ চালাতে চাইছে, আলগার একটু ব্যঙ্গের সুরে বলল। আমরা একটা যোগাযোগের পয়েন্ট ঠিক করেছি। আমার মনে হয় এই খবরটার দাম কমপক্ষে ১০০০ পাউন্ড। ১০০০ পাউন্ড? আকাশের লাল চাঁদের দিকে তাকিয়ে দেখো। তুমি কি স্বপ্ন দেখছ? স্কোয়াল ঠাট্টা করল। এটা একটা ফাঁদও হতে পারে। বুঝতে পারছ না? ব্লেজিং হয়তো সাহায্যকারী জুটিয়ে ফেলেছে, তাই আমাদের খুঁজতে সাহস করছে। ফাঁদ কিনা সেটা বিচার করার দায়িত্ব আমার না। ৫০০ পাউন্ড। এর কম হলে আমি বরং ধরে নেব কিছুই হয়নি। আলগার যুক্তি দিয়ে দরাদরি করতে চাইল। ৩০০ পাউন্ড। তুমি আমার সঙ্গে একটা জায়গায় যাবে, কিছুদিন সেখানেই থাকবে, যাতে এই খবরটা অন্য কারো কাছে বিক্রি করে আমাদের প্ল্যান নষ্ট করতে না পারো। যখন আমরা তোমার খবরের ভিত্তিতে ব্লেজিংকে ধরব বা তার আত্মার সঙ্গে যোগাযোগ করব, তখন তোমাকে টাকা দেব। চিন্তা করো না, খাবার, অ্যালকোহল, বিছানা সব ফ্রি। মোট কথা, তোমার ভাগ্য ভালো। যদি তোমার কারণে কোনো গণ্ডগোল হয়, হে হে, ফলাফল কি হবে সেটা তুমি নিশ্চয়ই জানো। স্কোয়ালের গলায় এমন একটা সুর ছিল যাতে আপত্তি করার সুযোগ নেই। ঠিক যেমন আমি ভেবেছিলাম। আমার পরিচয় অজানা, আমি খুব বিপজ্জনকও না, তাই অস্থায়ীভাবে আটক রাখার সম্ভাবনাই বেশি মেরে ফেলার চেয়ে। তবু সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আমি তৈরি হয়ে এসেছি। বেপরোয়া না হলে পালানো কোনো সমস্যাই না। আলগার ইচ্ছে করেই দ্বিধার ভান করল। বলল, ২ দিনের বেশি না, না হলে আমার ক্রু আমার জাহাজ নিয়ে চলে যাবে।
2 দিন পেরোলে আমি ওদের খবর দিয়ে দেব। কখন যেন স্কোয়ালের হাতের তালুতে একটা ধারালো স্ক্যালপেল উদয় হল। সে সেটা সার্কাসের লোকদের মতো লাফাচ্ছে আর ঘোরাচ্ছিল। আলগার যখন 15 অ্যামিরিস অ্যাভিনিউয়ের যোগাযোগের পয়েন্ট আর সংকেতের পদ্ধতি সব বিস্তারিত বলল, স্কোয়াল আর কথা বাড়াল না। সে ঘুরে দাঁড়িয়ে আলগারকে নিয়ে হাঁটতে শুরু করল। প্রতিটা মোড়ে বাঁক নিয়ে তারা শেষমেশ একটা অপরিচিত রাস্তায় এসে পৌঁছাল। তারপর একটা সাধারণ দেখতে বাড়িতে ঢুকল। অনেক দিন পর দেখা নীলচুলো ভুতুড়ে জাহাজের ক্যাপ্টেন। দরজা খুলল একজন বয়স্ক লোক। তার চুলে কালোর চেয়ে সাদাই বেশি, স্থানীয় মানুষের মতো পোশাক পরা, পায়ে ঢিলেঢালা প্যান্টালুন। ওল্ড কুইন, তুমি সত্যি অ্যাডমিরাল অব ব্লাডের গোয়েন্দা অফিসার আলগার ইচ্ছে করেই বিস্ময়ের ভান করল। ওল্ড কুইন হেসে উঠল, বলল, গুজবের মধ্যেও কিছু সত্যি থাকে। যেটা তুমি মিথ্যে ভাবছ সেটাই হয়তো আসল সত্যি। সে গ্যাসের দেয়াল আলোটা জ্বালাল না। হাতে একটা রূপোর মোমবাতির ল্যাম্প নিয়ে আলগার আর স্কোয়ালকে অন্ধকার হলঘর পেরিয়ে একটা প্রশস্ত জানালাবিহীন বেসমেন্টে নিয়ে গেল। কিছুদিন এখানে থাকবে তুমি। আমি আর আমার বন্ধুরা তোমাকে পাহারা দেব, খাবার আর অ্যালকোহলেরও ব্যবস্থা করব। ওল্ড কুইন হাসতে হাসতে বলল, আমাদের আন্তরিকতা দেখাতে তোমার অস্ত্রটাও কেড়ে নেব না। ঠিক আছে। আলগার নিজেই গিয়ে বেসমেন্টের নিচু বিছানাটায় বসল। ওল্ড কুইন ভারী পাথরের দরজাটা বন্ধ করল, বাইরে থেকে তালা লাগিয়ে দিল। স্কোয়াল আর দেরি করল না। সে দ্রুত বেরিয়ে পড়ল। বারবার পেছন ফিরে দেখছিল কেউ অনুসরণ করছে কিনা। একটা ভাড়ার গাড়ি বদলে সে বায়ামের লোয়েন বসতিতে এসে পৌঁছাল। এটাই আবার শহরের উচ্চবিত্তদের আবাসিক এলাকা। একটা বাগানওয়ালা বাংলোয় ঢুকতেই স্কোয়াল দেখল মাভেতি বসার ঘরের সোফায় বসে তার অপেক্ষা করছে। বাকিরা কেউ শুয়ে, কেউ দাঁড়িয়ে, কেউ বসে একটা আধবৃত্তের আকারে। চারপাশে পাহারায় আছে পুতুল আর জম্বি। স্টিলের ঠোঁট মোটা, গায়ের রং ময়লা, মাথার চুল কারখানার লোহার বলের মতো কোঁকড়ানো। খবরটা ভরসা করার মতো। তার বাহুর পেশিগুলো কেঁপে উঠল। বিশাল শক্তির আভাস বেরিয়ে আসছিল শরীর থেকে, কিন্তু একই সঙ্গে তার সর্বাঙ্গ থেকে একটা শীতল আর অশুভ অনুভূতি ছড়াচ্ছিল, যেন সে কোনো জীবিত প্রাণীই না। স্কোয়াল মাথা নাড়ল। ও একজন জলদস্যু ক্যাপ্টেন যে টাকার জন্য সব করে। আমি ওকে ওল্ড কুইনের জায়গায় আটকে রেখেছি। যদি সত্যিই কোনো সমস্যা থাকে ওই জায়গা থেকে জ্যান্ত বেরোতে পারবে না। আমি মনে করি এটা সে নিজেও খুব ভালোমতো জানে। স্কোয়ালের মুখে একটা ঠান্ডা হাসি ফুটে উঠল। তবু আমাদের যে কোনো দুর্ঘটনার ব্যাপারে সতর্ক থাকতে হবে। এটা ব্লেজিংয়ের পাতা একটা ফাঁদও হতে পারে। তোমার মাথায় কোনো প্ল্যান আছে? মাভেতি সরাসরি জিজ্ঞেস করল। স্কোয়ালের প্রথম চোখ পড়ল একটা সোফায় শুয়ে থাকা জলদস্যুর ওপর। লোকটা বাদামি স্থানীয় টিউনিক পরে আছে। আঙুল দিয়ে একটা হলদেটে বাদামি খড়ের টুপি ঘোরাচ্ছে। হল মাভেতির এই অভিযানের ডেপুটি, ভাইস অ্যাডমিরাল ডাস্কের সঙ্গে যুদ্ধে হারিয়ে যাওয়া ষষ্ঠ জাহাজের ক্যাপ্টেন ব্লাড ব্র্যাম্বলস হেনরি। ওর বাউন্টি ৩,৮০০ পাউন্ড। স্পষ্টতই স্কোয়ালের মাথায় একটা প্ল্যান আছে। হেনরি খড়ের টুপি দিয়ে নিজের ফ্যাকাশে মুখটা ঢেকে দিল। স্কোয়াল হেসে বলল, ওই অ্যাডভেঞ্চারার জন স্মিথ মর্ডরকে কি আমাদের সঙ্গে আন্ডারকভার যোগ দিতে পাঠায়নি? চলো ওর কাছে ইচ্ছে করে খবরটা ফাঁস করি। ওকে ভাবতে দাও যে আমরা এখনও সাহায্যের জন্য অপেক্ষা করছি, আর পরশু কিংবা 3 দিন পর ছাড়া আমরা কিছু করতে পারব না। ওই লোভী অ্যাডভেঞ্চারারগুলো ব্লেজিংকে কিছুতেই ছাড়বে না। ওরা ওর পেছনে ঝাঁপিয়ে পড়বে। তখন আমরা একটা জায়গা বেছে নিয়ে শোটা উপভোগ করব। কোনো গণ্ডগোল হলে ধাক্কাটা ওদেরই খেতে হবে। আর সব ঠিকঠাক চললে আমরা ওদেরকেও সাফ করে দিতে পারব। ঠিক আছে। স্টিল মাভেতির চোখের মণিগুলো একটু নড়ে উঠল। তীব্র রক্তপিপাসা ছড়িয়ে পড়ল চারদিকে। ভোর রাতের আকাশ, সবকিছু তৈরি। ব্লাড ব্র্যাম্বলস হেনরি একটা চামড়ার স্যুটকেস নিয়ে এলো। ভেতর থেকে বের করল একটা ময়ূরী নীল গালিচা। ধীরে ধীরে সেটা সামনে বিছিয়ে দিল। গালিচার গায়ে অনেক রহস্যময় নকশা। নকশাগুলোর মধ্যে একটা অমানবিক ছোঁয়া আছে। মাভেতি, স্কোয়াল আর আরও 2 জন বিয়ন্ডার, সঙ্গে 8টা জম্বি আর পুতুল, সবাই গালিচার ওপর নিজেদের জায়গা নিল। হেনরি সবার শেষে গালিচায় উঠল। চোখ অর্ধেক বন্ধ করে সে এলভিশ ভাষায় একটাই শব্দ উচ্চারণ করল, ফ্লাইট। ময়ূরী নীল গালিচাটা হঠাৎ টানটান হয়ে উঠল, ভেসে উঠল শূন্যে। সবাইকে মাটি থেকে তুলে নিয়ে অ্যামিরিস অ্যাভিনিউয়ের দিকে উড়তে শুরু করল। মাঝপথে হেনরি একটা কালো রুমাল বের করল। কবজি একটু ঝাঁকালো। সঙ্গে সঙ্গে রুমালটা পরিণত হল একখণ্ড রাতের আকাশে। চাঁদের আলোয় ওদের সব চিহ্ন জাদুর মতো ঢাকা পড়ে গেল। প্রায় 7-8 মিনিটের মধ্যেই ওরা 20 অ্যামেরিস অ্যাভিনিউয়ের কাছাকাছি এসে পৌঁছাল। তাদের কোনাকুনি বরাবর সামনেই সেই টার্গেট করা বাড়িটা। ওরা আর সামনে এগোল না, বরং উড়ন্ত গালিচাটাকে একটা ঘন গাছের মাথার ঠিক সামনে চুপচাপ ভাসিয়ে রাখল। সবাই উবু হয়ে শুয়ে নিচের পরিস্থিতি দেখতে লাগল। সময় গড়াচ্ছিল সেকেন্ডের পর সেকেন্ড। হেনরি জাদুর জিনিসটাকে স্থির রেখে চলছিল।
আধ্যাত্মিকতা কমে যাওয়ার কোনো লক্ষণ নেই। রাত ধীরে ধীরে পেরিয়ে যেতে লাগল। দিগন্তে একটা হালকা লাল আভা ছড়িয়ে পড়ল। সূর্য উঠতে চলেছে। স্টিল মাভেতির নেতৃত্বে জলদস্যুদের দলটা দিনের বেলায় নজরদারির জন্য অন্য একটা উপযুক্ত জায়গা খোঁজার প্রস্তুতি নিতে শুরু করল। ঠিক সেই মুহূর্তে একটা ছায়ামূর্তি চটপটে পায়ে ছাদের ওপর দিয়ে চলতে লাগল। পিঠটা কুঁজো করে সে এসে দাঁড়াল 15 অ্যামেরিস অ্যাভিনিউয়ের ছাদের ওপর। লোকটার গায়ে একটা কালো ক্লোক, ভ্রু হলদেটে, চোখ গাঢ় নীল, মুখের রেখাগুলো তুলনামূলকভাবে নরম। এ আর কেউ নয়, ব্লেজিং ডানিটজ। ডানিটজ সতর্ক চোখে চারপাশটা একবার দেখে নিল, তারপর উঁচু চিমনিটায় উঠে পড়ল, হাত গলিয়ে দিল ভেতরে। তারপর সেটা বেয়ে ভেতরে নেমে গেল। ও সত্যিই এসেছে। স্টিল মাভেতি, ব্লাড ব্র্যাম্বলস হেনরি, স্কোয়াল আর সঙ্গীরা একসঙ্গে মনে মনে চনমন করে উঠল। ঠিক সেই মুহূর্তে ইউনিট 13, 14 আর 17 এর চিমনি আর চারপাশ থেকে কয়েকটা ছায়ামূর্তি লাফিয়ে উঠল। ওরা দ্রুত আর তীব্র গতিতে ছুটে এল। কেউ জানালা ভাঙল, কেউ দরজায় লাথি মেরে ভেঙে ফেলল, কেউ চিমনি দিয়ে ভেতরে ঢুকল। আলাদা আলাদা দিক থেকে ওরা সবাই ঝাঁপিয়ে পড়ল ইউনিট 15 এর ভেতরে। রস্টেড আর্কিপেলাগো ছিল সেন্ট্রাল সোনিয়া সাগরে লোয়েন রাজ্যের শাসন শাখা। একই সাথে এটা ছিল চার্চ অফ স্টর্মসের একটা গুরুত্বপূর্ণ ডায়োসিস। এখানে একজন উঁচু পদের ডিকন স্থায়ীভাবে থাকত, যে কাউন্সিল অফ কার্ডিনালসেরও সদস্য। অবশ্য অ্যাডমিরাল লেভেলের জলদস্যুও এত বড় একজন মানুষকে নাড়িয়ে দিতে পারে না, আর এখানে তো বিষয়টা শুধু একজন সেকেন্ড মেট আর বোটসওয়েনকে নিয়ে। ফলে কাজটার ভার পড়ল ডিকন কর্ডোবা রয়ের ওপর। সে খুশি মনে আদেশ মেনে নিল। সে 2টা ম্যান্ডেটেড পানিশার দল নিয়ে সিল্ড আর্টিফ্যাক্ট 237 আর 2166 চালু করল। পুরোপুরি নিরাপদ থাকার জন্য তারা 15 আমিরিস অ্যাভিনিউ থেকে কিছুটা দূরে ওত পেতে বসে রইল। কর্ডোবা রয়ের দৃষ্টিতে 2টো সিল্ড আর্টিফ্যাক্ট সহ একটা ম্যান্ডেটেড পানিশার দলই স্টিল মাভেতি আর ব্লেজিং ড্যানিটজের মতো জলদস্যুদের সামলানোর জন্য যথেষ্ট। কিন্তু পরবর্তী জনের নিজের পেছনে লাগা শিকারীদের ওপর নজর রাখার ইচ্ছাটা তাকে চিন্তায় ফেলল। স্বজ্ঞাতভাবেই সে বুঝতে পারল কোথাও একটা সমস্যা আছে। তাই সে আরও একটা ম্যান্ডেটেড পানিশার দল ডেকে নিল। আসলে শুধু 237 থাকলেই যথেষ্ট হতো। অপেক্ষা করতে করতে কর্ডোবা রয় হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলল। তার মতে এই সিল্ড আর্টিফ্যাক্টই হবে স্টিল, ব্লেজিং আর তাদের দলের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। সে চোখ বন্ধ করল। সংশ্লিষ্ট তথ্যগুলো তার মনের ভেতরে ভেসে উঠল। নম্বর 37। নাম ড্রিম অফ এটার্নিটি। বিপদের মাত্রা 2। বিপজ্জনক। সাবধানে আর পরিমিতভাবে ব্যবহার করতে হবে। শুধু তখনই ব্যবহারযোগ্য যখন কাজে 3 জন বা তার বেশি মানুষ, একজন ডিকন কিংবা একজন ডায়োসিস বিশপ যুক্ত থাকে। নিরাপত্তা শ্রেণীবিন্যাস: বিশপ, টিম ক্যাপ্টেন আর তার ওপরের পদের জন্য। শিল করার পদ্ধতি: ফুটন্ত পানিতে রেখে দিতে হবে। বিবরণ: দেখতে অনেকটা হৃদয়ের মতো। রং কুচকুচে কালো, ছুঁলে বরফের মতো ঠান্ডা লাগে আর সারা গায়ে ছোট ছোট ছিদ্র। প্রায়ই সেগুলো থেকে বাঁশির মতো শব্দ বেরোয়। এই জিনিসটা এসেছে দক্ষিণ মহাদেশের পশ্চিম বালামের একটা আদিম গোষ্ঠী থেকে। তাদের নেতা ছিল আত্মা জাদুকরেরা, আর তারা সবাই রাতে কাজ করত। একদিন লোয়েনের একটা সেনাদল ওই গোষ্ঠী জয় করল। তারা গোষ্ঠীর বেদির ওপরে রাখা পূজনীয় জিনিসটা নিয়ে এলো। তারপরের সপ্তাহেই সেনাদলের ভেতরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। সৈনিকেরা পাগল হয়ে যেতে লাগল, কেউ আত্মহত্যা করল, কেউ একদম অস্বাভাবিক আচরণ করতে শুরু করল। গবেষণায় দেখা গেছে এই জিনিসের সাথে যার সামান্যতম স্পর্শ লাগবে সে একটা লম্বা স্বপ্নের ভেতরে ঢুকে যাবে। যদি অন্য কেউ এসে তাকে জাগিয়ে না দেয় তাহলে সে চিরকালের মতো ওই কল্পিত জগতে আটকে থাকবে। বাইরে থেকে দেখলে তাকে দেখাবে হতাশ, ভীত আর বিভ্রান্ত। তার মানসিক আর শারীরিক অবস্থা ধীরে ধীরে বদলাতে থাকবে। আর যাদের জাগিয়ে তোলা গেছে তারাও অনেকদিন পর্যন্ত স্বপ্ন আর বাস্তবের পার্থক্য করতে পারেনি। এর ফলে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যেমন ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রেম নিবেদন করা, বিষাক্ত সাপের মুখে চুমু খাওয়া, বিষণ্ণতায় ভোগা, কাপড় খুলে উদম হয়ে দৌড়ানো, এমনকি ফুটন্ত পানিতে গোসল করার চেষ্টা করা। এদের যদি অন্য শহরে সরিয়ে না নেওয়া যায় তাহলে তাদের পরিণতি একটাই, পাগল হয়ে যাওয়া কিংবা আত্মহত্যা। এই জিনিস ব্যবহার করা যায়। ব্যবহার করলে লক্ষ্যের চারপাশের সব জীবিত প্রাণী একই স্বপ্নের ভেতরে ঢুকে যাবে। ব্যবহারকারী একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত নিজের সঙ্গীদের বাদ দিতে পারবে। কার্যকর পরিসর সর্বোচ্চ 50 মিটার। এর বেশি হলে ব্যবহারকারীর ওপর প্রচণ্ড চাপ পড়বে আর তার মনের গভীর ক্ষতি হবে। কাজের পর ব্যবহারকারীও কিছুদিনের জন্য স্বপ্ন আর বাস্তবের পার্থক্য করতে পারবে না। সুস্থ হতে হলে তাকে 237 যে শহরে আছে সেই শহর ছেড়ে চলে যেতে হবে। অনেক উদাহরণ পরিশিষ্ট দেখুন থেকে দেখা গেছে এই জিনিসকে যদি ফুটন্ত পানিতে না রাখা হয়
তাহলে স্পর্শ ছাড়াও এটা চারপাশের মানুষদের মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। পরিশিষ্ট ১ এর প্রভাব এভারনাইট পথের নাইটমেয়ার ক্ষমতার মতো, তবে এটা আরও বেশি প্রকট আর বেশি অনিয়ন্ত্রিত। ২ উদাহরণ ১ একজন কিপার একবার কয়লা দিতে ভুলে গিয়েছিল, ফলে আগুন নিভে গিয়ে ফুটন্ত পানির তাপ কমে গেল। অল্প সময়ের মধ্যেই তার মধ্যে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দিল। সন্দেহ করা হয়েছিল সে তার প্রিয় কোনো মেয়ের স্বপ্ন দেখছে। সে তার দস্তানার সাথে আবেগভরে প্রেম নিবেদন শুরু করল, এমনকি বন্ধুত্বের বাইরে আরও গভীর সম্পর্ক গড়তেও চেষ্টা করল। উদাহরণ ২ এসব ভাবনার ভেতরেই কর্ডোবা রয় হঠাৎ দেখতে পেল গোল্ডেন ড্রিমের চতুর্থ বোটসওয়েন ব্লেজিং ডানিটস তথ্য আনতে এই যোগাযোগস্থলে এসেছে। সে হাত নাড়িয়ে ইঙ্গিত করল। ম্যান্ডেটেড পানিশাররা অনেক প্রতীক আর ম্যাজিক লেবেল খোদাই করা সোনালি বাক্সটা খুলল। ভেতর থেকে ফুটন্ত পানিতে ডোবানো সিল্ড আর্টিফ্যাক্ট ২৩৭ বের করে আনল। সোনালি বাক্সটা নিজেই আর একটা সিল্ড আর্টিফ্যাক্ট ছিল ২১৬৬। এই বাক্সটা ভেতরের জিনিসগুলোর মূল তাপমাত্রা ধরে রাখতে পারত আর কিছুটা পরিমাণে আবহাওয়াও বদলে দিতে পারত, এমনকি সান হোলি ওয়াটার বৃষ্টিও নামাতে পারত। অবশ্যই এর কিছু খারাপ দিকও ছিল, নইলে ম্যান্ডেটেড পানিশাররা ২৩৭ সিল করার জন্য সাময়িক একটা কৌশল হিসেবে নয়, একেবারে স্থায়ীভাবেই বাক্সটা ব্যবহার করত। সবচেয়ে অসহ্য খারাপ দিকটা হল, যে কোনো জিনিস যদি এর সাথে দীর্ঘ সময় লেগে থাকে তাহলে সেই জিনিসের মধ্যে প্রাণের লক্ষণ ফুটতে শুরু করত, আর সেটা পরম ভক্তিতে ইটার্নাল ব্লেজিং সানে বিশ্বাস করতে শুরু করত। ম্যান্ডেটেড পানিশারদের ভেতরে ইতিমধ্যেই একটা টেবিল তৈরি হয়েছিল যেটা প্রতিদিন ইটার্নাল ব্লেজিং সানের গুণগান গাইত। আর একটা মোমবাতি ছিল যেটা প্রতি সেকেন্ডে নিজে নিজে জ্বলে উঠে সবকিছু পরিশুদ্ধ করতে চাইত। প্রতিক্রিয়ায় খিটখিটে মেজাজের ম্যান্ডেটেড পানিশাররা টেবিলটাকে কেটে কাঠের স্তূপ বানিয়ে ফেলেছিল, আর সেই কাঠগুলো জ্বালিয়েছিল ওই মোমবাতিটা দিয়েই। একে একে কিছু ছায়ামূর্তি দেখা দিল। তারা ১৫ অ্যামিরিস অ্যাভিনিউয়ের দিকে ছুটে যাচ্ছিল। কর্ডোবা রয় এক মুহূর্তও দেরি করল না। ডান হাত নিচে নামিয়ে পাশে থাকা সদস্যকে সিল্ড আর্টিফ্যাক্ট ২৩৭ চালু করার নির্দেশ দিল। সেই সদস্যের হাতের তালুতে সাথে সাথে একটা ভ্রমাত্মক মাছের আঁশ ফুটে উঠল। সে সরাসরি ফুটন্ত পানির ভেতর থেকে কুচকুচে কালো হৃৎপিণ্ডের মতো জিনিসটা তুলে আনল। বাঁশির সুরের মতো একটা মধুর শব্দ বেজে উঠল। ঘন কালো অন্ধকার ১৫ অ্যামিরিস অ্যাভিনিউয়ের বাড়িটাকে গ্রাস করে ফেলল। অ্যাডভেঞ্চারার জোন স্মিথের চোখের সামনের দৃশ্য একই রকম থাকল। সেই আসবাবপত্রবিহীন খালি বসার ঘর, কালো আলখাল্লা পরা ব্লেজিং ডানিটস। দেখে মনে হচ্ছিল না সে কোনো স্বপ্নের ভেতরে আছে। সে আর তার সঙ্গীরা সর্বশক্তিতে দৌড়ে গেল, গুলি চালাল, নিজেদের ক্ষমতা ব্যবহার করল। তারা সফলভাবে ব্লেজিংকে আহত করল আর ৩,০০০ পাউন্ড পুরস্কারের সেই কুখ্যাত জলদস্যুকে ধরে ফেলল, যে কিনা কি টু ডেথের সাথেও জড়িত। অথচ বাস্তব দুনিয়ায় তারা পা তুলে বসে আছে, কেউ আবার হাত ছড়িয়ে শূন্যে সাঁতার কাটছে, কেউ আঙুলকে বন্দুক বানিয়ে মুখ দিয়ে গুলির শব্দ করছে। এগিয়ে যাও। কর্ডোবা রয় লুকানো জায়গা ছেড়ে ১৫ অ্যামিরিস অ্যাভিনিউয়ের বাড়িটার দিকে ছুটে গেল। বাকি ম্যান্ডেটেড পানিশার সদস্যরা ২ ভাগে ভাগ হয়ে বিভিন্ন দিক থেকে বাড়িটাকে ঘিরে ফেলল। কর্ডোবা পৌঁছানোর আগেই বসার ঘরটা ঝলমলে আলোয় ভরে উঠল, যেন সূর্য উঠছে। পবিত্র শুদ্ধ পানি ঝিরঝির বৃষ্টির মতো পড়তে লাগল। এটা আর কিছুই নয়, সিল্ড আর্টিফ্যাক্ট ২১৬৬ এর ব্যবহার। দূরে অন্ধকারে চুপচাপ ভেসে রইল ফ্লাইং কার্পেট। স্টিল মাভেতি আর তার সঙ্গীরা ম্যান্ডেটেড পানিশারদের দেখা পাওয়া মাত্রই বুঝতে পারল এটা সত্যিই ব্লেজিং ডানিটজের পাতাফাঁদ। শালা, এটা আসলেই চার্চ অব স্টর্মসের কাছে বিকিয়ে গেছে। মাভেতি গর্জে উঠল। তার চোখে এক ধরনের উন্মাদনার ঝলক খেলে গেল। ব্লাড ব্র্যাম্বলস হেনরি শান্তভাবে কাম স্কোয়ালের দিকে তাকিয়ে আন্তরিকভাবে বলল, ভাগ্য ভালো, আমরা সাবধান ছিলাম। আসলে আমিও ভাবিনি ব্লেজিং ডানিটজের মতো একটা গাধাও চার্চ অব স্টর্মসের সাথে হাত মেলাবে। স্কোয়াল ঠান্ডা গলায় বলল, হয়তো আহত অবস্থায় ও আগেই ম্যান্ডেটেড পানিশারদের হাতে ধরা পড়েছিল, তাই বাধ্য হয়ে ওদের সাথে কাজ করতে হয়েছে। ঠিক যখন তারা চলে যেতে যাচ্ছিল তখনই তারা দেখল ১৫ অ্যামিরিস অ্যাভিনিউয়ের বাড়িটার বাইরের ছায়া থেকে কিছু একটা বের হচ্ছে। জিনিসটা মাটির সাথে লেপ্টে দ্রুতগতিতে দূরে সরে যাচ্ছিল। ব্লেজিং! স্টিল মাভেতির মনে পড়ে গেল নিজের ব্যর্থ অ্যাম্বুশের দৃশ্যগুলো। ডানিটেজ! হেনরিও চিনতে পারল সেই লোকটাকে, যে আগেও তার জাদুক ক্ষমতা দিয়ে পালানোর চেষ্টা করেছিল। স্কোয়াল এক মুহূর্ত হতভম্ব হয়ে রইল। তারপর হঠাৎ সবকিছু বুঝতে পারল। হয় ব্লেজিং ডানিটজ এই সুযোগে ম্যান্ডেটেড পানিশারদের নিয়ন্ত্রণ থেকে পালাতে চাইছে, নয়তো আমাদের জন্য অন্য কোনো ফাঁদ পেতে রেখেছে। কিন্তু কোনো কারণে ম্যান্ডেটেড পানিশাররা আকৃষ্ট হয়ে গেছে, তাই বাধ্য হয়ে ও পরিকল্পনা ছেড়ে পালাচ্ছে। যাই হোক, এটা আমাদের জন্য একটা সুযোগ।
ব্লাড ব্র্যাম্বলস হেনরি বাড়িটায় ঢুকে পড়া ম্যান্ডেটেড পানিশারদের দিকে একবার তাকাল। এই 1 মিনিটের মধ্যে আমরা ম্যান্ডেটেড পানিশারদের নাকের ডগা দিয়ে ব্লেজিংকে মেরে ভেতরের জিনিসটা নিয়ে যেতে পারব। স্টিল মাভেতির আশা মুহূর্তেই জ্বলে উঠল। তার চোখে আবারও সেই অস্বাভাবিক উন্মাদনার ঝলক ফুটে উঠল। স্কোয়াল মাথা ঝাঁকিয়ে অন্য 2 বিয়ন্ডারকে বলল, আমার জম্বি আর পুতুলগুলো নিয়ে এই জায়গাটা পাহারা দাও। ম্যান্ডেটেড পানিশাররা পৌঁছানো মাত্রই এদের কাজে লাগিয়ে গোলমাল লাগিয়ে দাও। সেই সুযোগে পালিয়ে যেও। ঠিক আছে বস। 2 বিয়ন্ডার জলদস্যু একসাথে ফ্লাইং কার্পেট থেকে নেমে গেল, সাথে জম্বি আর পুতুলগুলো। ময়ূর নীল কার্পেটটা মোড় ঘুরে ব্লেজিংয়ের আগে আগে ছুটে চলল। আমাদের পেছনে সাপোর্ট দাও, মূলত চারপাশে নজর রাখো। আমি ভয় পাচ্ছি। ডানিটজের সাথে আরও সঙ্গী আছে। স্কোয়াল মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ব্লাড ব্র্যাম্বলস হেনরিকে বলল। হেনরির ফ্যাকাশে মুখে একটা হাসি ফুটে উঠল। ঠিক আছে। আর কিছু না বলে স্কোয়াল স্টিল মাভেতির দিকে তাকিয়ে মাথা নাড়ল। আকাশে উঁচুতে থাকার সুবিধা কাজে লাগিয়ে মাভেতি বাকি সাধারণ ছায়ামূর্তিগুলো থেকে লক্ষ্যবস্তুকে আলাদা করতে পারল। সে দিক ঠিক করে ফেলল। সে হঠাৎ ফ্লাইং কার্পেট থেকে লাফিয়ে পড়ল। মাটিতে এক বিশাল পাথরের মতো ধপাস করে নামল। তার পায়ের নিচে সাদা তুষার জমাট বাঁধল। ঠান্ডা, স্বচ্ছ একটা বরফের পরত পাশের দিকে দ্রুত ছড়িয়ে পড়ল। কোনার সেই কালো ছায়াটা সাথে সাথেই বরফে আটকে গেল। কড়াত করে একটা শব্দ হল। ব্লেজিং ডানিটজ ছায়া থেকে গজিয়ে বেরিয়ে আসতে মরিয়া হয়ে লড়াই করতে লাগল। ফ্লাইং কার্পেটে হেনরি তার দুর্দান্ত দলগত ক্ষমতা দেখাল। সে অনেকক্ষণ ধরে হাতে ধরে রাখা জিনিসগুলো ছেড়ে দিল। সবুজ পাতা, ফুল আর কাঁটাঝোপ। পাতা, পাপড়ি আর কাঁটাঝোপগুলো বুনো গতিতে বড় হতে লাগল, একে অন্যের সাথে জড়িয়ে গেল। ব্লেজিং ডানিটজকে এমনভাবে বেঁধে ফেলল যে সে আর নড়তেই পারল না। স্কোয়াল সেই সুযোগে ফ্লাইং কার্পেট থেকে লাফিয়ে নামল। তার ডান হাতের তালুতে ধরা ধারালো স্ক্যালপেলটা সরাসরি ডানিটজের গলার দিকে চালিয়ে দিল। ফট! ডান হাতে স্ক্যালপেলটার হাতল ধরে সে লক্ষ্যবস্তুর পেছন দিকে ঘুরে গেল। ডানিটজের মাথাটা ধড় থেকে আলাদা হয়ে পড়ে গেল। দেহটা দ্রুত ছোট হতে শুরু করল। দেখতে দেখতে সেটা একটা পাতলা, ছেঁড়া-খোঁড়া কাগজের পুতুলে বদলে গেল। ঠিক সেই মুহূর্তে স্টিল মাভেতি নিজের ওপর এক অদ্ভুত ক্ষুধার চাপ অনুভব করল। মনে হল অন্ধকারের ভেতরে লুকিয়ে থাকা কোনো ভয়ঙ্কর দানব চুপচাপ তাকে দেখছে। না, এটা ব্লেজিং না। এই ভাবনাটা মাথায় আসামাত্রই উপরের কোনো এক ছাদ থেকে ভীষণ চাপা, ধবধবে উজ্জ্বল একটা আগুনের গোলা উড়ে এলো। সেটা সরাসরি তার দেহে এসে আছড়ে পড়ল। স্টিল মাভেতি একটাই কাজ করতে পারল, হাতটা তুলে শরীরের সামনে আড়াল হিসেবে রাখল। ধুম! আগুনের গোলাটা ফেটে পড়ল। চারদিকে শকওয়েভ ছড়িয়ে পড়ল। ধোঁয়া আর শিখায় স্কোয়াল আর হেনরির দৃষ্টিও আটকে গেল। কিন্তু তারা একটুও বিচলিত হল না, কারণ স্টিলের ওপর তাদের পুরোপুরি আস্থা ছিল। আশাই করেছিল, তা হল। মাভেতির শুধু কাপড় ছিঁড়েছে, চামড়ায় সাদা সাদা দাগ পড়েছে। এর বাইরে তার শরীরে আর কোনো আঘাত লাগেনি। কিন্তু ঠিক সেই মুহূর্তে সে দেখল আকাশে কুণ্ডলী পাকানো আগুনের ভেতর দিয়ে একটা ছায়ামূর্তি বেরিয়ে আসছে। পরনে স্পষ্টতই ব্লেজিং ডানিটজের সেই কালো আলখাল্লা, কিন্তু চুল পরিপাটি করে আঁচড়ানো কুচকুচে কালো। চোখ দুটো অন্ধকার, ভাবলেশহীন, মুখ পাতলা, ঠান্ডা। আগে থেকে যে ডানিটজকে তারা দেখছিল সে আসলে সবসময়ই ছিল ফেসলেস ক্লাইন গেরম্যান স্প্যারো, যে শিকারের জন্য বরাবরই প্রস্তুত হয়েছিল। আগুনের শিখার ভেতর থেকে লাফিয়ে বের হল ক্লাইন মোরেত্তি। তার বাম হাতে সোনালি দস্তানা পরা। তার চোখে দুটো আলোর বিন্দু হঠাৎ বড় হয়ে গেল। অন্ধকার থেকে সেগুলো উজ্জ্বল হয়ে উঠল, যেন আকাশ চিরে নেমে আসা বিদ্যুৎ। পেপার ফিগ্রিন সাবস্টিটিউটস দিয়ে স্টিল মাভেতি আর তার সঙ্গীদের মনোযোগ অন্যদিকে সরিয়েছিল সে। তারপর ক্রিপিং হাঙ্গার চালু করে ইন্টারোগেটরের সোলে সুইচ করল। সে সাইকিক পিয়ার্সিং বিয়ন্ডার ক্ষমতা ব্যবহার করার পরিকল্পনা করল। স্টিল মাভেতি হঠাৎ ভয়াবহ চিৎকার করে উঠল। মনে হল যেন কেউ তার মাথায় ছুরি বিঁধিয়ে দিয়েছে আর তার ধূসর সাদা মগজ নাড়িয়ে দিচ্ছে। আত্মার গভীর থেকে একটা যন্ত্রণা উঠে এসে মুহূর্তেই তার মনটাকে দখল করল। একই সময়ে জ্বালার চোটে তার বিয়ন্ডার ক্ষমতা ফেটে বেরিয়ে এলো। সেটা একটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। হঠাৎ আকাশ থেকে সুন্দর তুষারকণা ঝরতে শুরু করল। স্বচ্ছ বরফের স্তর চারদিকে ছড়িয়ে পড়তে লাগল। রাস্তার দুপাশের গাছগুলোর গায়ে সাদা কিনারা জমে গেল। গাছগুলো দ্রুত শুকিয়ে গেল, পচনের চিহ্ন ফুটে উঠল তাদের গায়ে। মৃত আত্মাদের জমে থাকা ক্ষোভ একে একে জেগে উঠল। তারা ফুঁপাল, কাঁদল, চিৎকার করল। আশপাশের এলাকাটা একটা ধূসর, চাপা রঙে রঙিন হয়ে গেল। ক্লাইন আকাশ থেকে স্বাভাবিকভাবে নেমে এলো। তার বাম দস্তানাটা সূর্যের মতো জ্বলছিল। সে 2 হাত মেলে দিল, পেছনে হেলান দিল, যেন কিছু একটাকে জড়িয়ে ধরছে।
তার গোড়ালি ঠান্ডা মাটিতে স্পর্শ করার সঙ্গে সঙ্গে উপর থেকে নেমে এলো একটা শুদ্ধ জ্বলন্ত পুরু আলোর স্তম্ভ। এই পবিত্র দীপ্তি স্টিল মাভেতিকে ঢেকে ফেলল। আলোটা তার কালো চামড়া, দৃঢ় পেশি আর ইস্পাত বলের মতো কোঁকড়ানো চুল ঝলমলিয়ে দিল। কোনো শব্দ ছাড়াই মাভেতির মুখের অভিব্যক্তি আরও বিকৃত হয়ে গেল। তার চামড়া গলতে শুরু করল। এই মুহূর্তে সে যেন জ্বলন্ত আগুনের চুলায় ছুঁড়ে ফেলা একটা মোমবাতি। দূষিত বিশপ মিলেটের তুলনায় জম্বি হিসেবে এ ধরনের আক্রমণের বিরুদ্ধে সে আরও দুর্বল। তার ক্ষতি হল আরও মারাত্মক। তুষারপাত থেমে গেল। মাটির বরফ দ্রুত গলে গেল। সাদা কিনারা পড়া গাছগুলোর আসল বাদামি রং বেরিয়ে এলো। কোনো সন্দেহ নেই যে শক্তিশালী আলোর রশ্মিটা ব্লাড ব্র্যাম্বলস হেনরি আর স্কোয়ালের দৃষ্টি আকর্ষণ করেছিল। হেনরির মুখের অভিব্যক্তি বদলে গেল। সে তার গোপন পকেটে হাত ঢুকিয়ে জাদু করার মতো কিছু উপকরণ বের করল। স্টিল মাভেতিকে বাঁচানোর জন্য সে নিজের ভূখণ্ডের সুবিধাটা কাজে লাগাতে চাইল। ঠিক সেই মুহূর্তে তার চোখের সামনে শুধু আগুন দিয়ে তৈরি একটা কাক হঠাৎ আবির্ভূত হল। 1, 2, 3 অসংখ্য ফায়ার রেভেন হেনরির দৃষ্টিসীমাকে লাল তারার মতো ভরে ফেলল। তারা চারদিক থেকে উড়ে এলো, ঘন আর জ্বলন্ত একটা গঠনে ডানা ঝাপটাতে লাগল। হেনরির বুক ধক করে উঠল, তার দৃষ্টি যেন জমে গেল। সে সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে অন্য ধরনের একটা উপকরণ ধরল। হুশ! সে নিজের শরীরে হালকা নীল গুঁড়ো ছিটাল। প্রাচীন হার্মিস ভাষায় মন্ত্র পড়ল, সি ওয়েভস। গুঁড়োটা হঠাৎ ছড়িয়ে গিয়ে গাঢ় নীল ঢেউয়ে পরিণত হল। ঢেউগুলো চারদিকে ছড়িয়ে পড়ল। যখন সেগুলো ফায়ার রেভেনদের সঙ্গে ধাক্কা খেল, তখন শোঁ শোঁ আওয়াজ উঠল। বিশাল সাদা কুয়াশা তৈরি হল। আগের বিস্ফোরণের আগুনের ঢেউটা একটু কমে এসেছিল। লাল আলোর অবশিষ্টাংশের ভেতর দিয়ে স্কোয়াল দেখল স্টিল মাভেতির চামড়া মোমের মতো গলছে। তার মাংস ইঞ্চি ইঞ্চি করে গলে যাচ্ছিল। সে পাশে দাঁড়িয়ে থাকা কালো আলখাল্লা পরা অচেনা লোকটাকে দেখল। সে আতঙ্কিত হল না। আবেগ হারিয়ে ফেলা ঠান্ডা রক্তের সাপের মতো শান্তভাবে সে 2 হাত উপরে তুলল। তারপর হঠাৎ 2 হাতের তালু নিচে নামিয়ে চাপ দিল। 1 সেকেন্ডের ভেতর সে দেখল রোগা, গম্ভীর মুখের যুবকটার শরীর নিচে ডুবে গেল। তার নড়াচড়া ধীর হয়ে গেল, যেন উড়ার জন্য ব্যবহৃত ডানাগুলো ভেঙে দেওয়া হয়েছে। ওদিকে স্টিল মাভেতি দ্বিতীয়বারের লাইট অফ হোলিনেস এড়ানোর জন্য ছটফট করতে আর গড়াগড়ি দিতে শুরু করল। ঠিক তারপরেই স্কোয়াল খেয়াল করল লোকটা ওজন আর পুরুত্ব হারিয়ে ফেলেছে। আবারও সে একটা পাতলা কাগজের পুতুলে পরিণত হল। একটা অদৃশ্য শক্তি তাকে মাটিতে চেপে ধরল। গলে যাওয়া বরফ থেকে তৈরি হওয়া কাদায় সে মিশে গেল। ক্লাইন অন্য একটা জায়গা থেকে যেন বাস্তবে ফুটে উঠল। সে ডান হাতের বুড়ো আঙুল আর মধ্যমা ঘষল। দৌড়ে এগিয়ে যেতে যেতে 3 বার আঙুল মটকাল। পা পা পা। তার সামনে থাকা সানবার্ড আকৃতির গাঢ় সোনালি ব্রোচটা একনাগাড়ে ঝলকাল। সেটা ক্লাইনের এর বুলেটগুলোতে শুদ্ধিকরণের উপাদান যোগ করল। ব্যাং ব্যাং ব্যাং। 3টে বুলেট অসম্ভব দ্রুত গতিতে একসঙ্গে ছুটে গেল। ধীরগতিতে চলা স্টিল মাভেতির ডান বুকে আঘাত হানল। তার অর্ধগলিত চামড়া আর মাংস ভেদ করে অতিরঞ্জিত ভয়ঙ্কর একটা ক্ষত তৈরি হল। সোনালি আগুন চারদিকে ছড়িয়ে পড়ল। শোঁ শোঁ শোঁ। স্কোয়াল একের পর এক ছুরি ছুঁড়ল, কিন্তু ক্লাইনের চটপটে কসরতের মতো নড়াচড়ায় সবগুলো ফসকে গেল। সেই মুহূর্তে স্টিল মাভেতি একটু দম নেওয়ার সুযোগ পেল। হাতের তালু দিয়ে চাপ দিয়ে আবারও সে উঠে দাঁড়াল। সরাসরি শত্রুর দিকে ছুটে গেল। হাতাহাতি যুদ্ধে তার সুবিধাটা সে পুরোপুরি দেখাল। সেই সঙ্গে দেখাল শক্তিশালী আঘাত সহ্য করতে পারা অস্বাভাবিক মজবুত শরীরটাও। তার পায়ের নিচে আবারও বরফ জমল। তার মুঠিগুলো থেকে পচা একটা আবহ বের হতে লাগল। তারপর আবারও সে দেখল ক্লাইনের গাঢ় বাদামি চোখ থেকে 2টো বিদ্যুতের ঝলক বেরিয়ে এসে তার নিজের চোখে ঢুকছে। স্টিল মাভেতি অবচেতনভাবে মাথা তুলল, দাঁত চেপে ধরল। তার নাক, মুখ, কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ল। আগের গলে যাওয়া চামড়ার সঙ্গে সেটা যোগ হল। এয়ার বুলেট ছোঁড়ার সঙ্গে সঙ্গে ক্লাইন গ্রেজিংয়ের জন্য ব্যবহৃত সোলটা বদলে ফেলেছিল। এখনও সেটা ইন্টেরোগেটর, এখনও সেটা সাইকিক পিয়ার্সিং। জম্বির মতো ইস্পাত শক্ত শরীরের বিয়ন্ডারের বিরুদ্ধে স্পিরিট বডিতে ক্ষতি করাটা অনেক বেশি কার্যকর। বারবার আঘাতে স্টিল মাভেতির শরীর অল্প সময়ের জন্য জমে যাচ্ছিল। সে তার যুক্তিবোধের শেকল হারিয়ে ফেলল। তার মুখ থেকে একটা একটা করে কালো শক্ত চুল গজাতে লাগল। তার দাঁত আর নখও ক্রমাগত বাড়তে লাগল। তার চামড়া জোড়া লাগার চেষ্টায় ছটফট করতে লাগল। কালো থেকে সাদা হয়ে গেল। সে যেন একটা সত্যিকারের পাগল জম্বি, রক্তের জন্য তৃষ্ণার্ত। ক্লাইন এই সুযোগটা কাজে লাগিয়ে কাছে এগিয়ে গেল। সে শরীরটা বাঁকিয়ে স্টিল মাভেতির কাঁধ ঘেঁষে পাশ কাটাল। তারপর হাতে থাকা জিনিসটা সে লোকটার শরীরে তৈরি করা সেই কুৎসিত ক্ষতের ভেতরে ঠেলে ঢুকিয়ে দিল। ওটা ছিল একটা বোতল। ভেতরে কিছু সাধারণ পিতলের বুলেট ছিল, আর ছিল প্রচুর পরিমাণে সান হোলি ওয়াটার, যেটা ক্লাইন আগে থেকেই তৈরি করে রেখেছিল। উফ! ক্লাইন থামল না।
স্কোয়ালের তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টাটা আবারও ব্যর্থ হল। গোড়ালি ঘুরিয়ে সে স্টিল মাভেতির পেছনে চলে গেল, পিঠটা স্টিলের দিকে। পাও! স্টিল মাভেতি কাছের বোতলটা টেনে বের করার আগেই সে ডান হাত তুলে আঙুল মটকাল। ব্যাং! একটা হালকা বিস্ফোরণের শব্দ উঠল, জ্বলন্ত লাল আলো ছিটকে গেল। ইতিমধ্যেই ভঙ্গুর কাচের বোতলটা ভেঙে চুরমার হয়ে গেল। বিপুল পরিমাণ সান হোলি ওয়াটার স্টিল মাভেতির শরীরে ঢেলে পড়ল। ৬,০০০ পাউন্ড পুরস্কারের কুখ্যাত জলদস্যুটা যেখানে দাঁড়িয়েছিল সেখানেই জমে গেল। তার গলা থেকে একটা যন্ত্রণার গোঙানি বেরিয়ে এল। সে ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ল। তার শরীর থেকে গাঢ় সবুজ একটা গ্যাস বেরিয়ে এসে বাতাসে মিলিয়ে যেতে লাগল। এটা দেখে স্কোয়ালের চোখ আঁধার হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে একটা লোহা কালো তাবিজ বের করল। প্রাচীন হার্মিস ভাষায় একটা শব্দমন্ত্রের মতো বলল, শ্রিক। তাবিজটা হঠাৎ ফেটে গিয়ে অদৃশ্য হয়ে গেল। বলিদান সম্পন্ন হল। একটা অদৃশ্য শব্দতরঙ্গ সুনামির মতো ছড়িয়ে পড়ল, প্রায় সবার কানের ভেতরে ঢুকে গেল একে একে। ক্লাইনের মাথা ভোঁ ভোঁ করে উঠল, নাকের ডগা ঠান্ডা হয়ে গেল, রক্ত গড়িয়ে পড়ল। ফ্লাইং কার্পেটের উপরে থাকা ব্লাড ব্র্যাম্বলস হেনরি অবস্থা আরও করুণ। তার মুখ বিকৃত হয়ে গেল, তার শরীর কাঁপতে কাঁপতে নিচে পড়ে গেল। একটা করুণ চিৎকারও সে করতে পারল না। উল্টো দিকে অনেক দূরে একটা ছাদের উপরে থাকা ব্লেজিং ডানিটজ কোনো প্রভাবের শিকার হল না। খুশি মনে সে আর একটা অত্যন্ত সংকুচিত ধপধপে আগুনের গোলা ছুঁড়ল। আগুনের গোলাটা কোনো বাধা ছাড়াই হেনরির শরীরে গিয়ে পড়ল। বিকট শব্দে ফেটে গেল। মাংস আর রক্ত চারদিকে ছিটকে পড়ল। আগুন তার আঙুল, কাফ আর মাথা পেঁচিয়ে ধরল। সে মাটিতে পড়ে গেল। ফ্লাইং কার্পেট নিয়ন্ত্রণ হারিয়ে ধীরে ধীরে নিচে নেমে এল। স্কোয়াল সুযোগ বুঝে ঘুরে দৌড় দিল, এতটুকু দ্বিধা না করে। কিন্তু সে স্তব্ধ হয়ে দেখল ভয়ঙ্কর লোকটা, যে ১০ সেকেন্ডের ভেতর স্টিল মাভেতিকে প্রায় শেষ করে ফেলেছিল, তার উপর কোনো বাধার চিহ্নই নেই। লোকটা ঘুরে দাঁড়িয়ে তাকে ধাওয়া করেছে। এটা কিভাবে সম্ভব? এটা তো অ্যাডমিরালের তৈরি শ্রিক চাম। স্কোয়াল ভাবার সময় পেল না। প্রাণপণে সে অন্য একটা রাস্তা ধরে দৌড়াতে লাগল। ঠিক সেই মুহূর্তে তার মাথায় হঠাৎ কে যেন জোরে আঘাত করল। একটা ছিঁড়ে ফেলা যন্ত্রণায় তার সারা শরীর কেঁপে উঠল। ক্লাইনের চোখের বিদ্যুৎ ম্লান হয়ে এল। সে ডান হাত তুলে আবারও আঙুল মটকাল। ব্যাং! একটা এয়ার বুলেট প্রায় ১০ মিটার দূরত্ব পেরিয়ে সঠিকভাবে স্কোয়ালের মাথার পেছনে গিয়ে ঢুকল। স্কোয়ালের শরীরে স্টিলের মতো অমানবিক সহ্যশক্তি ছিল না। তার দৃষ্টি সঙ্গে সঙ্গে অন্ধকার হয়ে গেল। সে ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। ক্লাইন কয়েক পা এগিয়ে তাকে ধরে ফেলল। বাম হাতটা বাড়িয়ে দিল। উল্লসিত ক্রিপিং হাঙ্গারকে তার খাবারটা উপভোগ করতে দিল। আমি ট্রু ক্রিয়েটরের কণ্ঠস্বর আগে শুনেছি, আর মিস্টার ডোরের সাহায্যের ডাকও আমার অভিজ্ঞতায় আছে। এই দিক থেকে আমার অনেক প্রতিরোধ ক্ষমতা। আমি একটা রেথের চিৎকার থেকেও দ্রুত সেরে উঠতে পারি, একটা সামান্য তাবিজের কথা তো বাদই দিলাম। ক্লাইন মনে মনে বিড়বিড় করতে লাগল। সে দেখল স্কোয়ালের শরীরটা মাংস আর রক্তে পরিণত হয়ে ক্রিপিং হাঙ্গারের হাঁ করা মুখে ঢুকে যাচ্ছে। কয়েক সেকেন্ড পর ক্রিপিং হাঙ্গার তৃপ্ত হয়ে থামল। ক্লাইন দ্রুত স্টিল মাভেতির পাশে ফিরে এল। এই জম্বিকে নির্মমভাবে শুদ্ধ করা হয়েছে। তার মাথাটা যদিও অক্ষত আছে, কিন্তু সে ইতিমধ্যেই মৃত। ক্লাইন কয়েক পা এগিয়ে গেল। মাটিতে পড়ে থাকা ময়ূর নীল ফ্লাইং কার্পেটটা তুলল। সেটা দিয়ে স্টিলের শরীরটা পেঁচিয়ে নিল, তুলে নিল নিজের কাঁধে। পেছনে ১৫ অ্যামেরিস অ্যাভিনিউর দিকে একবার তাকাল। পাগলপাড়া জম্বি আর পুতুলদের হট্টগোল শুনল। টের পেল ম্যান্ডেটেড পানিশাররা এগিয়ে আসছে। ক্লাইন তার হুডটা মাথায় টেনে দিল। সেই দিকে সম্মান জানিয়ে একটু ঝুঁকল। পা! ক্লাইন আঙুল ঘষল। তার চারপাশে ছড়িয়ে থাকা সব কাগজের টুকরোতে আগুন ধরে গেল। লাল রঙের আগুনের স্তম্ভ তৈরি হল। আগুনের আলোর নিচে তার শরীরটা অবাস্তব হয়ে এল। সে যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। তার সঙ্গে থাকা জিনিসগুলোও একটা ছায়ায় পরিণত হল। স্কোয়াল আর হেনরি বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিকগুলো ধীরে ধীরে তৈরি হচ্ছিল, কিন্তু সে সেগুলোর দিকে তাকাল না, কোনো মনোযোগও দিল না। লোভ তাকে অপ্রয়োজনীয় বিপদে ফেলে দিতে পারে। তাছাড়া এখন যা পেয়েছে সেটাই যথেষ্ট। পাগলপাড়া জম্বি আর পুতুলদের সামলানোর জন্য সঙ্গীদের হাতে ক্ষতিগ্রস্ত জলদস্যুদের আর ধরা পড়া বিয়ন্ডার অ্যাডভেঞ্চারারদের সামলানোর জন্য কিছু ম্যান্ডেটেড পানিশারকে রেখে গেল কর্ডোবা রয়। বাকিদের নিয়ে সে দ্রুত ছুটে এল, কিন্তু তারা যা দেখল তা হল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা মৃতদেহ, ছুরি আর শুকিয়ে যাওয়া গাছ রাস্তায়। তারা সূর্যের ক্ষীণ হয়ে আসা আবহটা শনাক্ত করতে পারল। মাংস আর রক্তের গভীর থেকে আসা অশুভ একটা অনুভূতিও তারা টের পেল। ভোরবেলা আকাশ সবে একটু ফর্সা হতে শুরু করেছে। বেশিরভাগ গলি তখনও অন্ধকার আর নিস্তব্ধ। ডানের জের ক্লোকটার সাহায্যে ক্লাইন ছায়ার সাথে মিশে গেল। খুব দ্রুত সে গলির ভেতর দিয়ে এগিয়ে চলল। তার মনে হল
চারপাশটা যেন ধূসর কালো আর স্বচ্ছ। বাস্তবটা ঝাপসা হয়ে গেছে। সব শব্দ যেন আসছে অনেক দূরের তারা ভরা আকাশের গভীর থেকে, খালি, ফাঁকা, দূরের। আমিরিস অ্যাভিনিউ থেকে যতটা সম্ভব দূরে সরে এসে সে নিজের অবস্থান বুঝে নিল। তারপর ছায়ার ভেতর থেকে গজিয়ে উঠল। ভাঙা পাথরে ভরা একটা ফাঁকা গলিতে এসে দাঁড়াল সে। ক্লাইনের হাত কাঁপছিল। সে স্টিল মাভেতির ময়ূর নীল ফ্লাইং কার্পেটটা সামনে ছুঁড়ে দিল। মাভেতির স্পিরিট বডি মিলিয়ে যাওয়ার আগেই সে গ্রেজিং শেষ করতে চাইছিল। কার্পেটটা ছুঁড়ে ফেলে সে এক পা সামনে এগোল। বাঁ হাতটা বাড়িয়ে দিল। 5টা আঙুল মেলে দিল ওপর থেকে, এখনও যে দেহটায় কিছুটা উষ্ণতা আছে সেটার দিকে। ক্রিপিং হাঙ্গার তার আসল চেহারা দেখাল। মানুষের চামড়া দিয়ে বানানো একটা পাতলা জিনিসের মতো লাগছিল ওটাকে। ওটার হাতের তালুর মাঝখানে দুটো চোখ খুলে গেল। চোখের মণিগুলো জলজল করা টকটকে লাল, যেন রক্তে ডোবানো। হুশ! হঠাৎ হাড় হিম করা একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল গলিটায়। হাওয়াটা স্টিল মাভেতির লাশের চারপাশে ঘুরপাক খেল। তারপর একটা প্রায় স্বচ্ছ মানুষের আকৃতি নিয়ে পাকিয়ে উঠল। কোনো মতে দেখা যাচ্ছিল মোটা ঠোঁট আর স্টিলের পুঁতির মতো কোঁকড়া চুল। মাভেতির স্পিরিট বডির মুখে অস্বাভাবিক রকমের যন্ত্রণার ছাপ। ক্রিপিং হাঙ্গারের টান থেকে নিজেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করছিল সে। আর সেই ধূসর সাদা আর কালচে সবুজ আলোর বিন্দুগুলো একটা ছুটন্ত গ্যালাক্সির মতো দ্রুত তার শরীর থেকে বেরিয়ে এসে স্বচ্ছ আকৃতিটার ভেতর মিশে যাচ্ছিল। না! মাভেতি একটা শব্দহীন চিৎকার দিল। দয়া ভিক্ষা করার সময়টাও পেরিয়ে গেছে। সে শুধু একটা কাজই করতে পারল, মরিয়া হয়ে ওই মানুষ চামড়ার দস্তানার ভেতর ঢুকে গেল। দস্তানার একটা খালি আঙুলের সাথে আটকে গেল। আর প্রকাশ করে দিল নিজের বিয়ন্ডের ক্যারেক্টারিস্টিকটা, যেটা একটা নির্দিষ্ট মাত্রায় চারপাশের পরিবেশের সাথে যুক্ত। এই যোগসূত্রটাই ঠিক করে দিচ্ছিল স্টিল মাভেতির আত্মা গ্রেজ করলে কোন কোন ক্ষমতা ব্যবহার করা যাবে। হয়তো 1টা, 2টো, কিন্তু 3টার বেশি কোনোভাবেই না। ক্ষমতাগুলো ফাইনাল হওয়ার আগে সংখ্যা বা ডিটেলস নিয়ে ক্লাইনের কোনো নিয়ন্ত্রণ নেই। পুরোটাই র্যান্ডম। ক্রিপিং হাঙ্গার দ্রুত তার ফ্যাকাশে চেহারাটা ঢেকে ফেলল। শেষমেশ আবার আগের ছদ্মবেশে ফিরে গেল একটা সাধারণ কালো দস্তানা। ক্লাইন চোখ বন্ধ করল। কয়েক সেকেন্ড ভেতরের পরিবর্তনগুলো অনুভব করল। তারপর একটা গভীর নিঃশ্বাস ছাড়ল। এবারের লাকটা খুব খারাপও না, আবার খুব ভালোও না। স্টিল মাভেতির 3টা বিয়ন্ডার ক্ষমতা পেয়েছে সে। কিন্তু যেটা সবচেয়ে বেশি চাইছিল সেটা পায়নি। স্টিলের মতো শক্ত শরীর, যেটা গুলি, আগুন, এমনকি একটা নির্দিষ্ট মাত্রার বিস্ফোরণেও কাবু হয় না, আর সেই অসম্ভব প্রাণশক্তি। প্রথমটা হল জম্বির ক্ষমতা। এর সাহায্যে আমি একটা ক্রিটিক্যাল অ্যাটাক করতে পারব। এতদিন শুধু চটপটে কমব্যাট স্টাইলে যে দুর্বলতা ছিল সেটা মিটে যাবে। দ্বিতীয়টা বরফের ওপর নিয়ন্ত্রণ। যদিও ডিমনেস পাথরের মতো বরফের বর্ষা বানানো বা সরাসরি ব্লিজার্ড ছোঁড়া সম্ভব না, তবু আমি চারপাশের মাটি জমিয়ে দিতে পারব, বাতাসের তাপমাত্রা নামিয়ে দিতে পারব, শত্রুর চলাফেরা আটকে দিতে পারব। যদি কোনো রকম শারীরিক স্পর্শ লাগে তাহলে শত্রুর শরীরটাও জমিয়ে দিতে পারব, কিংবা তার মাংস রক্ত শক্ত করে দিতে পারব। আমার লড়াইয়ের ধরনের সাথে একদম মানানসই। আর তৃতীয়টা জম্বিদের নিয়ন্ত্রণ। হে হে হে, এখন আর তাস খেলার সঙ্গী না পাওয়ার চিন্তা নেই। ক্লাইন একটু ভাবল। তারপর ঝুঁকে স্টিল মাভেতির শরীরের জিনিসপত্র চেক করতে লাগল। খুব দ্রুতই সে পেয়ে গেল 26 পাউন্ড, 11 সলি আর 8 পেন্স নগদ, সাথে কিছু অদ্ভুত জিনিস যেগুলো দেখতে সাধারণই লাগে। মোমবাতি, ক্লিপ, কাঁটাওয়ালা চাবুক, আরও কত কি। স্টিল মাভেতি যে রোজ স্কুল অফ থটের সদস্য ছিল আর নিজের লালসায় ডুবে থাকা টাইপের মানুষ ছিল, সেটা মাথায় রেখে ক্লাইন আবছাভাবে ব্যাপারটা বুঝল। মাটিতে থুথু ফেলল সে, শুধু নগদ টাকাটাই নিল। ওয়েরউলফের আছে অলৌকিক হিলিং পাওয়ার। জম্বির শরীর স্টিলের মতো। ওদের সাথে কোনো হিলিং রিলেটেড ওষুধ বা জিনিস বহনের সত্যিই কোনো দরকার নেই, ডানিজ্জও তো সেটাই বলেছিল। মাভেতির কাছে কোনো মিস্টিক্যাল আইটেম নেই, ঠিকই তো। মিস্টিক্যাল আইটেম এমনিতেই অনেক কম। বেশিরভাগেই স্পষ্ট দুর্বলতা আর নেগেটিভ এফেক্ট আছে। চাইলেই সবাই একটা পেয়ে যাবে এমন না। আগে যে দলটাই ছিল রেথ, জম্বি, ওয়েরউলফ, সেখানেও তো মাত্র 2টো মিস্টিক্যাল আইটেম ছিল, স্কারলেট লুনার করোনা আর বায়োলজিক্যাল পয়জন বটল। ক্লাইন মাথা নাড়ল। পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করল। হলদে হয়ে যাওয়া কাগজটা খুলে স্টিল মাভেতির শরীরের ওপর রাখল সে। মুখটা ঢেকে দিল। ওটা ছিল একটা বাউন্টি নোটিশ। ওপরে মাভেতির ছবি আর পাশে বাউন্টির পরিমাণ 6000 পাউন্ড। ক্লাইন সোজা হয়ে দাঁড়াল। এক পা পিছিয়ে ময়ূর নীল কার্পেটটার ওপর উঠে দাঁড়াল। পকেট থেকে একটা কাগজের পুতুল বের করল সে। প্যাঁ! হাত ঝাঁকিয়ে কবজির এক মোছড়ে পুতুলটা ছুঁড়ে দিল। মুহূর্তেই সেটা দাউ দাউ করে জ্বলে উঠল, তারপর ছাইয়ের মতো ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পরেই ক্লাইন ছায়ায় পরিণত হল। জিনিসপত্রসহ গলির মধ্যে মিলিয়ে গেল। 2-3 মিনিট পর কর্ডোবা রয় ম্যান্ডেটেড পানিশার টিমের একটা অংশ নিয়ে ছুটে এল।
ঠিক সেই সময় একটা ঠান্ডা হাওয়ায় বাউন্টি নোটিশটা উড়ে গেল। দেখা গেল স্টিল মাভেতির গলে যাচ্ছে এমন মাংস রক্ত, চোখ দুটো হাঁ করে খোলা। হুশ! বাউন্টি নোটিশটা একপাশে গিয়ে পড়ল, ছবিটা ওপরের দিকে। টার্গেটকে হারিয়ে কর্ডোবা আর বাকিরা চুপচাপ স্টিলের লাশটা সেই জায়গায় ফিরিয়ে আনল যেখানে লড়াইটা হয়েছিল। ঘটনাস্থল পরীক্ষা করতে থাকা টিম মেম্বারদের দিকে এক ঝলক তাকাল ডেকেন কর্ডোবা। আবেগ চেপে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, সানের কোনো বিশ্বাসী? তার আর তার ডায়োসিসের জন্য এটাই ছিল সবচেয়ে জরুরি প্রশ্ন। ম্যান্ডেটেড পানিশার টিমের যে সদস্য অলৌকিক উপায়ে ক্লু খুঁজে সত্য পুনর্নির্মাণ করত, সে স্টর্ম পাথরের বিয়ন্ডার ছিল না। সে ছিল সিকোয়েন্স ৭ নলেজ কিপার, রিডারের সাথে মিল আছে যাকে ডিটেকটিভও বলা হয়। সে উত্তর দিতে তাড়াহুড়ো করল না, বরং কাছে এসে বসে মাভেতির লাশটা পরীক্ষা করতে লাগল। খানিকক্ষণ পর সে চোখ তুলে বলল, সানের বিশ্বাসী না, সম্ভবত কোনো মিস্টিক্যাল আইটেমের ক্ষমতা ব্যবহারের ফল। কারণ? ভ্রুকুঞ্চকে জিজ্ঞেস করল কর্ডোবা। ম্যান্ডেটেড পানিশার বলল, মাংস রক্ত থেকে উদ্ভূত একটা শয়তানি অনুভূতি আছে এর ভেতরে। একটা লাশ এমনভাবে গিলে নেওয়া হয়েছে যে শুধু শরীরের কিছু চিহ্ন আর জিনিসপত্র পড়ে আছে। যদি সানের বিশ্বাসী হতো তাহলে আইটেমের ওপর নির্ভর করেও এমন কাজ করত না। ওদের কাছে ট্রু ক্রিয়েটরের ডোমেইনের জিনিসগুলো অপবিত্র, সাথে সাথে পিউরিফাই বা সিল করে দিতে হবে। ওরা এর ক্ষমতা ধার নেওয়ার কথা ভাববেও না। কয়েক সেকেন্ড ভেবে কর্ডোবা এই সিদ্ধান্তের সাথে একমত হল। জিজ্ঞেস করল, অরোরা অর্ডারের কেউ? না, সত্যিকারের কোনো রোজ বিশপ বা শেপার্ড এত নোংরাভাবে কাজ করত না। ওরা অবশ্যই লাশটাকে নিজের শরীরের ভেতরে মুড়ে নিয়ে চলে যেত, তারপর জায়গাটা ডিল করত। এখানে দাঁড়িয়ে লাশ টুকরো টুকরো করার কোনো মানেই হয় না। সময়ের অপচয়, তার ওপর একগাদা দামি জিনিস পড়ে আছে। এত তাড়াহুড়ো করে গিলে নেওয়া, এটা একটা মিস্টিক্যাল আইটেমের নেগেটিভ ইফেক্টের মতো লাগছে। ঠান্ডা গলায় বলল নলেজ কিপার। একটা মিস্টিক্যাল আইটেম যেটা সান আর সিক্রেটস সাপ্লায়েন্ট দুটো ডোমেইনেরই ক্ষমতা আছে, নাকি শেফার্ডের মতো ক্ষমতাসম্পন্ন কিছু? বার্গ, তোমার কি মনে হয়? একজন ডেকন হিসেবে কর্ডোবার শেফার্ড আর তাদের বিশেষ ক্ষমতা সম্পর্কে জানার ক্লিয়ারেন্স ছিল। নলেজ কিপারের জানার কারণ ছিল টিমে তার পজিশন। বাকি ম্যান্ডেটেড পানিশাররা ওরা কি নিয়ে কথা বলছে সেটার কিছুই বুঝত না। নলেজ কিপার বার্গ উঠে দাঁড়াল। সব সম্ভব। কোনো সন্দেহভাজন? নিচু গলায় জিজ্ঞেস করল কর্ডোবা। বার্গ মাথা নাড়ল। এখনই কোনো সন্দেহভাজন নেই, কিন্তু একটা ব্যাপার নিশ্চিত। ব্লাড ব্র্যাম্বলসকে মেরেছে ব্লেজিং ড্যানেটস। অন্যজন তার সাহায্যকারী, একটা ভীষণ ভয়ঙ্কর ক্ষমতাবান, কোনোমতেই পাইরেট অ্যাডমিরালের চেয়ে দুর্বল না। একটা ভয়ঙ্কর ক্ষমতাবান। কর্ডোবার মুখটা গম্ভীর হয়ে গেল। বিড়বিড় করে নিজেকে বলল সে। তারপর হঠাৎ তার চোখ চকচক করে উঠল। এটা কি এডভিনা হতে পারে? সে তো এমন বিয়ন্ডার ক্ষমতা সিমুলেট করতে পারে যেগুলো আগে দেখেছে। বার্গ একটু ভাবল, তারপর বলল, এই সম্ভাবনাটা বাদ দেওয়া যায় না, কিন্তু আমাদের ইন্টেলিজেন্স বলছে কয়েকদিন আগে সে সোনিয়া আইল্যান্ডের আশেপাশে ছিল। যদি না সে এর সাথে মিল রেখে কোনো ক্ষমতা সিমুলেট করতে পারে আর স্পিরিট ওয়ার্ল্ড দিয়ে এখানে চলে আসতে পারে। কর্ডোবার সামনে পেছনে পায়চারি করল, চারপাশে তাকাল, বলল, ঘটনাস্থল ক্লিয়ার করো, আশেপাশের বাসিন্দাদের নজরে যেন এটা না পড়ে। আমি মিশন রিপোর্ট জমা দিচ্ছি, আশা করি আরও কাজের ইনফরমেশন পাব। ব্যাপারটা একজন এমন ক্ষমতাবানকে জড়িয়ে আছে যার লড়াইয়ের ক্ষমতা অন্তত সিকোয়েন্স ৫-এর সমান। সে শুধু নিজের রাগী মেজাজটা চেপে রেখে সবচেয়ে যুক্তিযুক্ত সিদ্ধান্তটাই নিতে পারল। ওল্ড কুইনের বাড়ির ভেতরে ভারী পাথরের দরজা বন্ধ করে সিল করে রাখা বেসমেন্টে আলোগের নিচু বিছানার ওপর বসেছিল। টেবিলের মোমবাতিগুলোর দিকে চুপচাপ তাকিয়েছিল সে। হঠাৎ তার চোখ ঝাপসা হয়ে গেল। সে দেখল ধূসর কুয়াশা চারপাশে ছড়িয়ে পড়ছে, আর দ্য ফুল একটা উঁচু চেয়ারে বসে আছেন, সবকিছু পর্যবেক্ষণ করছেন। নিচে একটা ঝাপসা অবয়ব ফুটে উঠল। মুখের সামনে ২ হাত জড়ো করে ভক্তিভরে বলল, সম্মানিত মিস্টার ফুল, ব্যাপারটা সফলভাবে শেষ হয়েছে। এর মধ্যে তো স্টিল মাভেতি আর আরও কয়েকজন বিয়ন্ডার জড়িত। দ্য ওয়ার্ল্ড কাজ করতে সত্যিই খুব দক্ষ। তার শক্তি আমার আশার চেয়েও বেশি। মিস্টার ফুল এর ব্লেসড হিসেবে যেমন হওয়ার কথা, হে, সে হয়তো ট্যারট ক্লাবে আর একটা বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক বিক্রি করতে পারবে, হয়তো একটার বেশিও সিল্ড আর্টিফ্যাক্ট। ২৩৭-এর ইফেক্ট কিভাবে এড়াল সে? কোনো গডের ব্লেসড হওয়ার বিশেষত্বের জন্য? আলোগেরের মাথায় একটা চিন্তা ঝিলিক দিয়ে গেল। সে স্বতঃস্ফূর্তভাবে মিস্টার ফুলকে কৃতজ্ঞতা জানাল। তারপর সে একটা ছোট ধাতব বোতল বের করল, নাকের ডগায় পুদিনার নির্যাস মাখাল। একটা তীব্র ঝাঁঝালো গন্ধ মাথার ভেতরে ঢুকে গেল। মুহূর্তেই আলোগেরের মাথা অস্বাভাবিকভাবে পরিষ্কার হয়ে গেল। কোনো এক ফাঁকে তার হাতে একটা সাদা মসলিনের মাস্ক চলে এসেছে।
সে সেটায় ফুলমুন এসেন্স অয়েল ঢেলে নিয়েছে। খুব মেপে মেপে মাস্কটা পরে নিল আলোকের। তারপর উঠে দাঁড়াল। ধীর পায়ে ভারী পাথরের দরজার দিকে এগিয়ে গেল। স্থির ধীর ভঙ্গিতে সে জামার ভেতর থেকে একটা সিল করা ধাতব জার বের করল। মেকানিক্যাল সুইচটা ঘোরাল। একটা টিউব টেনে বের করল। তারপর টিউবটা পাথরের দরজার ফাটলের মধ্যে গুঁজে দিল। ওপাশে বের করে দিল। কোনো শব্দ না করে ধাতব কন্টেইনারের ভেতরের গ্যাসটা বেরিয়ে আসতে শুরু করল। এটাই ছিল স্যাঙ্গুইন অ্যানেস্থেটিক গ্যাস, যেটা দ্য মুন এমলিন সরবরাহ করেছিল। এটা শক্তিশালী সাধারণ মানুষদের বেহুশ করে দিতে পারে। শক্ত শরীরের সিকোয়েন্স নয় বিয়ন্ডারদেরও, এমনকি কনস্টিটিউশনে দুর্বল উঁচু সিকোয়েন্সের বিয়ন্ডারদেরও। ওল্ড কুইন যদি এই গ্যাস সহ্যও করতে পারে, তবুও তার ওপর বড়সড় প্রভাব পড়বেই। আর তার সহকারী আর বন্ধুদের কথা তো বাদই দিলাম। হে, আলোকের পাথরের দরজায় হেলান দিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগল। জারের প্রায় 1/3 গ্যাস ছড়িয়ে যাওয়ার পর সে টিউবটা টেনে নিল। সুইচ বন্ধ করে দিল। ঘুরে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে কান পাতল। সন্তোষজনক উত্তর পেয়ে গেল। আলোকের ঠোঁটে একটা ম্লান হাসি ফুটে উঠল। দ্রুত নিজের অরা গুটিয়ে নিল। শরীরের ভেতরে চেপে রাখল। হঠাৎ তার শরীরের পেশিগুলো ফুলে উঠল। সে সামনের দিকে একটা ঘুষি ছুঁড়ল। ওয়েজিং ব্লো! ব্যাং! ভারী পাথরের দরজার লোহার তালাটা সরাসরি ভেঙে চুরমার হয়ে গেল। দরজাটা নিজে থেকে খুলে গেল। আলোকের ঘুষি ফিরিয়ে নিয়ে বাইরে বেরিয়ে এল। পেছনে শুধু পড়ে রইল ঘুমিয়ে পড়া কিছু অবয়ব। অধ্যায় 529 নিঃশব্দ বোঝাপড়া। 48 অ্যাসিড লেমন স্ট্রিট, উইন্ড অফ অ্যাজিওর ইনের বাইরে। মোটা জ্যাকেট আর প্যান্টালুন পরে ঘুরপথে ফিরে এল ব্লেজিং ডানিটস। সে একটা দেয়ালের কোনায় গা ঘেঁষে অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। মনে মনে দ্বিধায় ছিল সে। এই সুযোগে পালিয়ে যাবে, নাকি ওই ভয়ঙ্কর পাগল গেরম্যান স্প্যারোর সামনে আবার গিয়ে দাঁড়াবে? ব্যান্সি হারবারের যুদ্ধের সময়কার মতো না, এবার সে দূরের একটা ছাদে লুকিয়েছিল। পুরো যুদ্ধক্ষেত্রটা চোখের সামনে দেখা যাচ্ছিল। তাই গেরম্যানকে সমর্থন দিতে দিতে আর ব্লাড ব্র্যাম্বলস হেনরির সাথে লড়তে লড়তে সে শেষমেশ ওই পাগলাটে অ্যাডভেঞ্চারারের লড়াইয়ের ধরনটা দেখতে পেল। তার বিয়ন্ডার ক্ষমতা আর বৈশিষ্ট্যগুলো ধরতে পারল। কাগজের পুতুল দিয়ে নিজেকে প্রতিস্থাপন, আগুনের মধ্য দিয়ে ফেইজ হয়ে বেরিয়ে আসা, সাইকিক ব্লাস্ট, সান ডোমেইনের পবিত্র আলোকরশ্মি, আঙুল দিয়ে এয়ার বুলেট ছোঁড়া, অন্য কারো রূপ ধরে ছদ্মবেশ ধারণ, আর একটা দস্তানা যেটা কয়েকবার চেহারা পাল্টায় আর স্কোয়ালকে গিলে ফেলল। তার ক্ষমতা আমার কল্পনারও বাইরে। এর মধ্যে কয়েকটা একটার সাথে আরেকটা মেলেই না। এটা একটা সিকোয়েন্সের সাথে 2-1টা মিরাকুলাস আইটেম যোগ করলেই ব্যাখ্যা করা যাবে না। আর তার আত্মার গভীর থেকে আসা যে ক্ষুধার অনুভূতি, সেটাও একটা ইঙ্গিত দিচ্ছে। ভাইস অ্যাডমিরাল হারিকেনের সেই দস্তানা ক্রিপিং হাঙ্গার। ক্যাপ্টেন আমাদের আলাদা করে সতর্ক করেছিলেন যে এই দস্তানা অনেক বিয়ন্ডারের আত্মা গ্রেস করে তাদের ক্ষমতা ব্যবহার করতে পারে। আগে যেসব চিন্তা মাথায় ঘুরছিল, ডানিটজ সবগুলো এক জায়গায় এনে শেষ সিদ্ধান্তে এল। গেরম্যান স্প্যারোই ক্রিপিং হাঙ্গারের বর্তমান মালিক। একটা শক্তিশালী মিস্টিক্যাল আইটেমের ভরসায় গেরম্যান এতটা ভয়ঙ্কর শক্তি দেখিয়েছে, এই কারণে সে গেরম্যানকে এক ফোঁটাও ছোট চোখে দেখল না। বরং তার মনে গেরম্যানের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। এর কারণ একটাই, কোনো মিস্টিক্যাল আইটেমকে পুরোপুরি কাজে লাগাতে গেলে নিজের সামর্থ্যেরও অনেক বড় ভূমিকা থাকে। যথেষ্ট শক্তি আর অসাধারণ যুদ্ধ অভিজ্ঞতা না থাকলে ক্রিপিং হাঙ্গার থাকা সত্ত্বেও গেরম্যান 10 সেকেন্ডের মধ্যে স্টিল মাভেতি আর কাম স্কোয়ালকে শেষ করতে পারত না। 2. তার ক্যাপ্টেন ভাইস অ্যাডমিরাল অ্যাডউইনা অ্যাডওয়ার্ডস গোপন সূত্র থেকে জেনেছিলেন যে ভাইস অ্যাডমিরাল হারিকেন চার্চ অফ স্টর্মসের হাতে মরেননি। পালানোর সময় কোনো একজন বিশেষ শক্তিধর তাকে চটজলদি মেরে ফেলেছিল। ভাইস অ্যাডমিরাল হারিকেন চিলাঙ্গোসের তুঙ্গে থাকার সময়কার শক্তি সম্পর্কে ডানিটজের কোনো অজ্ঞতা ছিল না। সে জানত যে শক্তিধর তাকে অনায়াসে শেষ করতে পারে, তার অবস্থান অবশ্যই শীর্ষ পাইরেট পাওয়ারদের সমান হতে হবে। আর সেটাও যে কেউ না, সেই দুজনের একজন হবে যারা সবচেয়ে শক্তিশালী আর ভয়ঙ্কর, কিং অব দ্য 5 সিজ আর কুইন মিস্টিক। হ্যাঁ, চমকের একটা ব্যাপার ছিল, কিন্তু সেটা মূল্যায়ন একটু কমাবে, খুব বেশি না। লোকটা কিং অফ ইমর্টালিটির চেয়ে খুব একটা দুর্বল হবে না, আর অ্যাডমিরাল হেল আর অ্যাডমিরাল অফ ব্লাডের চেয়ে শক্তিশালী হবে। ক্রিপিং হাঙ্গার এখন গেরম্যান স্প্যারোর। মানে হয় সে নিজেই চিলাঙ্গোসকে মেরেছে, না হয় তার পেছনে 4 কিংসের লেভেলের কোনো ক্ষমতাবান পেছনে আছে। দুটো সম্ভাবনার যেটাই হোক, আমি যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। ডানিটজের শরীর শক্ত হয়ে গেল। পাগল রক্ত বইছে যার শিরায়, সেই অ্যাডভেঞ্চারারের মুখোমুখি হওয়ার ইচ্ছাই তার ছিল না। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। মনে হলো এখানে অনেকক্ষণ দ্বিধায় কাটিয়ে ফেলেছে, এখন তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিতেই হবে। গেরম্যান স্প্যারো ডেফিনেশন জানে, আর এই ব্যাপারে তার নিজের ওপর যথেষ্ট আত্মবিশ্বাসও আছে। আমার শ্যাডো ক্লোক তার হাতে। পালানোর চেষ্টা করলে শুধু ব্যর্থই হবে না, ওকে আরও রাগিয়ে দেবে। শ্যাডো ক্লোক একটা দুর্লভ মিস্টিক্যাল আইটেম। দাঁতে দাঁত চেপে কোনা ঘুরে
হোটেলের দরজা দিয়ে ঢুকল ডানিটজ। সোজা চলে এলো সেই বিলাসবহুল সুইটের সামনে। কয়েক সেকেন্ড সাবধানে অপেক্ষা আর পর্যবেক্ষণের পর চাবি বের করে দরজাটা খুলল সে। দেখল ঘরটা অন্ধকার। গ্যাসের ওয়াল লাইটগুলো জ্বালানো হয়নি, আর ভোরের নরম আলোটা জানালা দিয়ে ঢুকে দরজার দিকে মুখ করে বসে থাকা গেরম্যান স্প্যারোর গায়ে পড়ছিল। অ্যাডভেঞ্চারার আবার তার সবসময়কার টুইডের কালো ওভারকোট আর গাঢ় ট্রাউজার পরে নিয়েছিল। হাতে একটা হাফ টপ হ্যাট, ডান পা বাঁ থাইয়ের ওপর তোলা। সে একটু পেছনে হেলান দিয়েছিল। জানালার দিকে পিঠ থাকায় তার মুখটা ঢাকা পড়েছিল। শুধু তার গাঢ় বাদামি চোখ দুটো অস্বাভাবিক স্বচ্ছ, ঠান্ডা উদাসীনতা নিয়ে দরজার দিকে তাকিয়েছিল। ডানিটজ অজান্তেই মাথা নামাল, শুকনো হাসি দিয়ে বলল, তোমার নির্দেশ মতো কয়েকটা সংবাদ এজেন্সিতে ঘুরে কাগজে লিখে দিয়ে এসেছি যে ব্লেজিং স্টিল মাভেতি ব্লাড ব্র্যাম্বলস হেনরি আর স্কোয়েলকে মেরেছে। আর অবশ্যই বলেছি যে একজন শক্তিশালী সাহায্যকারী ছিল। সে একজন রহস্যময়, অজ্ঞাত, শীর্ষ অ্যাডভেঞ্চারার আর অভিজ্ঞ বাউন্টি হান্টার। ক্লাইন মাথা নাড়ল, ভদ্র একটা হাসি দিল। খুব ভালো। স্বস্তির নিঃশ্বাস ফেলে ডানিটজ চারদিকে তাকাল। ময়ূর নীল কার্পেটটা চোখে পড়ল। কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে থেকে অবাক হয়ে জিজ্ঞেস করল, স্টিল আর হেনরির মাথাগুলো কোথায়? ক্লাইন শান্তভাবে জবাব দিল, নেইনি। নাও নি? ডানিটজ চমকে উঠে বলল, তাহলে আমাদের বাউন্টির কি হবে? স্টিল আর ব্লাড ব্র্যাম্বলসের মাথা থাকলে কানেকশনওয়ালা লোকদের মাধ্যমে যথাযথ বাউন্টি বের করে নিতে পারত সে। যদিও এতে পাওয়া টাকার 15 থেকে 30% খরচ হয়ে যেত, পাইরেট হিসেবে সে নিজে গিয়ে বাউন্টি দাবি করতে পারত না। এটাই একমাত্র উপায় ছিল। মিলিটারি আর চার্জ যে পাইরেটদের মধ্যে একে অন্যকে মারতে উৎসাহ দিতে বাউন্টি দেয়, তার মানে এই না যে দরজা দিয়ে হেঁটে আসা উপহার তারা চোখ বুজে এড়িয়ে যাবে। ডানিটজের অবাক লাগল। গেরম্যান স্প্যারোর চোখে টাকার জন্য পাগলামি ছিল, অথচ সে স্টিল আর ব্লাড ব্র্যাম্বলসের মাথাগুলো নেয়নি, মানে নিজেই বাউন্টি ছেড়ে দিয়েছে। ক্লাইন কোনো জবাব দিল না। মাটিতে পড়ে থাকা ফ্লাইং কার্পেটের দিকে আঙুল দেখাল। এই কাজে তুমি সাহায্য করেছ। তোমার সামনে দুটো পথ আছে। একটা হলো 3000 পাউন্ড নগদ, আর আরেকটা হলো এই ফ্লাইং কার্পেট। ভাবার জন্য তোমার কাছে 5 সেকেন্ড সময়। এই সময়ের পর গেলে ধরে নেব তুমি ছেড়ে দিয়েছ। 3000 পাউন্ড নগদ নাকি ফ্লাইং কার্পেট? এই ফ্লাইং কার্পেটে মনে হচ্ছে শুধু ভেসে থাকা আর ওড়ার ক্ষমতা আছে। আবার এর গতিটাও খুব দ্রুত না, খুব একটা কাজে আসে না। না, সমুদ্রে যে বিয়ান্ডার সেলর পাথওয়ের না, তার কাছে এ ধরনের জিনিস অনেক মূল্যবান। অন্তত জাহাজ ডুবে গেলে কি হবে সেই দুশ্চিন্তা আর করতে হবে না। ডানিটজ মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে গেল। তারপর সে গেরম্যান স্প্যারোর গোনার শব্দ শুনতে পেল, 3, 2। ডানিটজের বুক ধক করে উঠল। তাড়াতাড়ি বলল, ফ্লাইং কার্পেট। ক্লাইন মাথা নাড়ল, বলল, ঠিক আছে। গেরম্যানের কথার দাম যে অনেক, সেটা জেনে ডানিটজ অবশেষে একটু শিথিল হল। তারপর গজগজ করতে করতে জিজ্ঞেস করল, 5 আর 4 গুনলে না কেন? 5 সেকেন্ডের কথাই তো ছিল। ক্লাইনের মুখের ভাব এতটুকুও পাল্টাল না। জবাব দিল, মনে মনে গুনেছি। মনে মনে গুনেছি। ডানিটজ একটা লম্বা শ্বাস নিল, মুখটা বিকৃত হয়ে গেল। ক্লাইন আস্তে আস্তে উঠে দাঁড়াল, হাতটা ঝাঁকি দিল, টুপিটা ছুঁড়ে দিল। টুপিটা র্যাকে গিয়ে শক্তভাবে আটকে গেল। তারপর সে তার শোবার ঘরের দিকে হেঁটে গেল। ক্যাথেড্রাল অফ ওয়েভস। ভোরের প্রার্থনায় এসেছে এই নামে ঢুকল অ্যালজার। ডায়োসিস বিশপ চোগোর সাথে দেখা করল সে। গত রাতে যা যা ঘটেছিল সব বলল। শুধু একটা জিনিস বদলে দিল, স্যাঙ্গুইন অ্যানেস্থেশিয়া গ্যাসটাকে চার্চ অফ এভারনাইটের একটা স্লাম্বার চার্ম বানিয়ে দিল। চোগো সম্মতিতে মাথা নাড়ল। নিজের বিশ্বাসের জন্য শত্রুর গুহার গভীরে গিয়ে মৃত্যুর ঝুঁকি নেওয়া এ ধরনের কাজ প্রশংসার যোগ্য। তুমি সত্যিকারের একজন স্টর্ম অ্যাটেন্ড্যান্ট। গত রাতে আমরা 5 জন বিয়ন্ডারকে ধরেছি, ওখানেই 2 জনকে মেরে ফেলেছি। ফলে মাভেতি, হেনরি আর স্কোয়ালও মারা গেছে। এই 3 পাইরেটের মাথা আর কোথাও দেখা যাবে না, বা সেগুলো আমাদের হাতেই থাকবে। তাই সরকারের বাউন্টিটা আমাদেরই হবে। মোট পুরস্কার 10,000 পাউন্ডের বেশি হবে, আর তুমি এর বেশিরভাগই পাবে, মানে 6,000 পাউন্ড। মানা করো না। লর্ড আমাদের বলেছেন যে যারা নিজেদের বিশ্বাসের জন্য লড়াই করে তাদের কুণ্ঠাবোধ করা চলবে না। হোলি লর্ড অফ স্টর্মস। উত্তেজিত অ্যালজার মুঠো করে তার বাঁ বুকে আঘাত করল। যদিও সে আর দ্য ওয়ার্ল্ড লুটের ভাগাভাগি নিয়ে একমত হতে পারেনি, তবু তার বিশ্বাস ছিল যে দুজনের মধ্যে একটা নিঃশব্দ বোঝাপড়া হয়ে গেছে। যেমন পাইরেট শিকার করার সময় একে অন্যকে ঝামেলায় ফেলবে না। বাউন্টিকে চার্চের মাধ্যমে সাদা করতে হয়, তাই দুজন সেটা সমান ভাগে ভাগ করে নেবে। ইন্টেস আর ফেইসাকের মতো দেশ আর সংগঠনের দেওয়া বাউন্টির ব্যাপারে অ্যালজার কোনো আশা রাখল না, কারণ প্রতিবার বাউন্টি নিতে হলে টার্গেটের লাশ বা মাথা জমা দিতে হয়। তাই শুধু একটা জায়গায় বেছে নেওয়া যায়। শুধু গভীর পটভূমি আর বিভিন্ন সংগঠন আর দেশের সাথে ভালো সম্পর্ক যাদের, তারাই সবগুলো নিতে পারে। 3,000 পাউন্ড যাবে দ্য ওয়ার্ল্ডের কাছে। একবারে 3,000 পাউন্ড হারালে সন্দেহ জাগবে। হ্যাঁ,
একটা মিস্টিক্যাল আইটেম কেনার সুযোগ খুঁজতে হবে। এ ধরনের জিনিস দুর্লভ, তাই দাম বেশিই থাকে, আর জরুরি সময় আরও বেশি। ৩,০০০ পাউন্ডের জিনিসে ৫,০০০ পাউন্ড খরচ করলে কেউ সন্দেহ করবে না। ওল্ড কুইনের কাছ থেকে পাওয়া জিনিসগুলো বেচে দিলে যেগুলো সে পেয়েছিল হিসাব মিলে যাবে। অ্যালজার দ্রুত পরবর্তী কর্মপন্থা ঠিক করে ফেলল। ৩,০০০ পাউন্ড অপেক্ষা করছে জেনে ক্লাইন ফুলের উঁচু পিঠওয়ালা চেয়ারে আনন্দ নিয়ে বসল। একটা গুরুতর প্রশ্ন নিয়ে ভাবতে লাগল সে। সেটা হল, স্টিল মাভিতিকে গ্রেজ করার পর প্রতিশ্রুতি অনুযায়ী তাকে ক্রিপিং হাঙ্গার থেকে একটা আত্মা মুক্ত করতে হবে। এদের বিয়ন্ডার ক্ষমতাগুলো বেশ কাজের। বিকল্প খুঁজে পাওয়ার আগেই ছেড়ে দেওয়া অনেক বড় আফসোসের ব্যাপার। হ্যাঁ, তাছাড়া ওই ফেসলেসকে তো আমি আগেই ছেড়ে দিয়েছি। এবার মনে হয় আর দরকার নেই। ক্লাইনের মনে দ্বিধা আর জিনিসটা ছাড়তে না চাওয়ার অনুভূতি দানা বাঁধল। সে দ্বিধায় পড়ে গেল, কোনো সিদ্ধান্তে আসতে পারল না। অনেকক্ষণ পর সে পেছনে হেলান দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। নিজেকে নিজে ধোঁকা দিতে পারব না। সে মাথা নাড়ল, হাসল। মনস্থির করার পর শিথিল হয়ে গেল। ঠিক করল প্রতিশ্রুতি রাখবে, একটা আত্মা মুক্ত করবে। আগের ওই ফেসলেসকে যে আগেই ছেড়ে দিয়েছিল সেটা ছিল কারণ সে কিছু সংশ্লিষ্ট তথ্য পেতে চেয়েছিল। ওটা সমান বিনিময় হয়ে গিয়েছিল। কাকে ছাড়ব? মিস জাস্টিস সাইকিয়াট্রিস্ট পোষণের উপাদান আর ৫,৫০০ পাউন্ডের একটা মিস্টিক্যাল আইটেম কিনেছেন। সে যতই ধনী হোক, এই মুহূর্তে তার আর্থিক অবস্থা টানাপোড়েনের মধ্যে আছে। তাই এখন সাইকিয়াট্রিস্ট ক্যারেক্টারিস্টিক বিক্রি করাটা ঠিক হবে না। হ্যাঁ, সে এখনও আমার ব্লেস্টকে ২,০০০ পাউন্ড দেনা আছে। ফেব্রুয়ারি বা মার্চে টাকাটা শোধ করবে। ক্লাইন আইডিয়াটা বাদ দিল, ঠিক করল নাইটমেয়ারকে মুক্ত করবে। প্রাক্তন নাইটহক্স হওয়ায় এই ডোমেইনের বিয়ন্ডারদের প্রতি তার একটা পক্ষপাত আর কৃতজ্ঞতার অনুভূতি সবসময়ই থাকত। তাই অন্য কোনো বিষয় বিবেচনায় না নিলে এ ধরনের পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল না। নিজেকে শান্ত করে ক্লাইন আগে ধূসর কুয়াশার উপরে নিয়ে আসা মানুষের চামড়ার দস্তানাটা তুলে নিল। চোখ বন্ধ করল, বিকৃত আত্মাগুলোকে অনুভব করতে শুরু করল। কোনো দ্বিধা ছাড়াই সে নাইটমেয়ারকে মুক্ত করল। ব্রোঞ্জের লম্বা টেবিলের পাশে নাইটমেয়ার দেখা দিল। সে ছিল ৩০ঊর্ধ্ব এক ব্যক্তি। তার চুল ছিল কালো আর চোখ দুটো নীল। তার মুখটা লম্বাটে আর পাতলা, নাকে মুখে বয়সের ছাপ স্পষ্ট। ঠোঁটের নিচে আর থুতনিতে হালকা দাড়ি ছিল তার। শরীরের যন্ত্রণা আর বিকৃতি কমে আসতেই সে নিজের বুকে হাত রাখল। সে মাথা নিচু করে ক্লাইন মোরেত্তিকে সম্মান জানাল। আগের ফেসলেস লোকটার তুলনায় এই নাইটমেয়ার অনেক বেশি সজাগ ছিল। হয়তো অ্যাভারনাইট গডেসের পথ আত্মার শক্তি বেশি বাড়ায়, অথবা তাকে খুব অল্প সময় আগে গ্রেজ করা হয়েছিল। ক্লাইন মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে স্পিরিট চ্যানেলিংয়ের মাধ্যমে জিজ্ঞেস করল, তুমি চিল্লাঙ্গোসের হাতে মারা গেলে কেন? নাইটমেয়ারের ঠোঁটের কোণে একটা ম্লান হাসি ফুটে উঠল। সে বলল, আমি নাইটহক্সের একজন রেড গ্লাভ ছিলাম। বালাম সাম্রাজ্যের এক সমাধি থেকে পাওয়া কিছু পুরনো নথিপত্র বা ক্রনিকল আমি খুঁজছিলাম। আমাদের ধারণা ছিল যে ঈশ্বর ডেথের মৃত্যুর সাথে ওগুলোর কোনো সম্পর্ক আছে। আমি জানতে পারলাম যে সেগুলোর একটা অংশ এক ধনী ব্যবসায়ীর কাছে থাকতে পারে। আমি আমার ২ সঙ্গীকে নিয়ে সেই জাহাজে উঠেছিলাম, কিন্তু তদন্ত শুরু করার আগেই চিল্লাঙ্গোসের নৌবাহিনী আমাদের ওপর হামলা করল। ক্লাইন অবচেতনভাবেই জিজ্ঞেস করল, তোমার সঙ্গীদের কি হল? নাইটমেয়ার খুব কষ্টের সাথে বলল, আমাদের পালানোর সুযোগ ছিল। এমনকি আমরা চিল্লাঙ্গোসকে মেরেও ফেলতে পারতাম, কিন্তু আমাদের জাহাজ ডুবে গেল। আমরা ছোট নৌকায় আশ্রয় নিলাম। সবাই মারা গেল। না, তারা ডিউটি করতে গিয়ে প্রাণ দিল। গডেস তোমাদের মঙ্গল করুন। ক্লাইন মনে মনে একটা লাল চাঁদের চিহ্ন আঁকল। সে বুঝতে পারল যে সমুদ্রের লড়াই আর ডাঙ্গার লড়াইয়ের মধ্যে বিশাল তফাৎ আছে। পরিবেশ এখানে অনেক বড় ভূমিকা পালন করে। সেলার পাথওয়ের বাইরের অতিমানবরা এখানে বড় অসুবিধায় পড়ে। উড়ন্ত কার্পেটটা যদি খুব ধীরগতির না হতো তবে ক্লাইন সেটা রেখে দিত। সে ভাবল, ভালোই হয়েছে যে আমার কাছে মারলোকের ব্লাডার আছে। আমি কোনো কারিগর বা আর্টিসান খুঁজে একটা মিস্টিক্যাল আইটেম বানিয়ে নিতে পারব। তাহলে জলের নিচে সাঁতার কাটতে সুবিধা হবে। কিন্তু কোনো আর্টিসান খুঁজে পাওয়া খুব কঠিন। তাদের বেশিরভাগই গড অফ স্টিম অ্যান্ড মেশিনারিজের চার্চের লোক। বাইরের আর্টিসান খুব একটা নেই বললেই চলে। ক্লাইন সেই মৃত নাইটমেয়ারের দিকে তাকাল। সে চেয়ারে হেলান দিয়ে নরম সুরে বলল, তোমার নাম কি? তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? নাইটমেয়ারের শরীর তখন ধীরে ধীরে হালকা হয়ে আসছিল। ক্লাইনের প্রশ্ন শুনে সে হাসল। সে বলল, আমার নাম ডেভি রেমন্ড। কালো জাদুর এক ঘটনায় আমি আমার বাবা মা, স্ত্রী আর ভাইবোনদের হারিয়েছিলাম। শুধু আমার একটা মেয়ে বেঁচে আছে, নীলু। সে ১৩৩০ সালে জন্মেছে, খুব মিষ্টি একটা মেয়ে। আমি খুব দুঃখিত যে সেই কালো জাদুর ঘটনার তদন্ত করতে গিয়ে আমি নাইটহক্সে যোগ দিয়েছিলাম। পরে রেড গ্লাভ হয়ে গেলাম। আমি তার সাথে সময় কাটাতে পারিনি।
মায়ের পর সে তার বাবাকেও হারাল। সে হাসল আর বলল, চার্চ নিশ্চয়ই তাকে আমার পেনশনের টাকা আর সাহায্য দেবে। তার জীবন নিয়ে আমি ভাবছি না। আমি শুধু চাই সে গডেসের সামনে দাঁড়িয়ে বিয়ে করুক। সে যেন নিজের একটা সংসার পায় আর একা না থাকে। ক্লাইন একটু আফসোস করে বলল, এখন 1350 সাল। হয়তো তার বিয়ে হয়ে গেছে। ডেভি রেমন্ড বিড়বিড় করে বলল, সময় কত দ্রুত চলে যায়। তাকে বলো যে দোষীরা সবাই শাস্তি পেয়েছে। আমি একটা দুর্ঘটনায় মারা গেছি। কাউকে ঘৃণা করার দরকার নেই। তাকে বলো যে তার বাবা তাকে খুব ভালোবাসে আর বাবা খুব দুঃখিত। ডেভি রেমন্ডের শরীর প্রায় অদৃশ্য হয়ে গিয়েছিল। ক্লাইন চোখ বন্ধ করে জিজ্ঞেস করল, সে কোথায় থাকে? আর সেই ধনী ব্যবসায়ীর নাম কি ছিল যার কাছে ডেথের ক্রনিকল আছে? ডেভি বলল, আমরা ডেসি কাউন্টির কোনান শহরে থাকতাম। সেটা সমুদ্রের ধারের খুব সুন্দর একটা শহর। সে যদি বাড়ি না বদলে থাকে তবে সে 67 নম্বর রেড ইন্ডাস্ট্রিতে থাকে। সেই ব্যবসায়ীর নাম জিমি নেকার। সেও বোধহয় চিল্লাঙ্গোসের হাতেই পড়েছে। কথাটা শেষ হওয়ার আগেই ডেভি রেমন্ড পুরোপুরি মিলিয়ে গেল। তার গ্লাভসের ওপর শুধু একটা কালো রত্নের মতো বস্তু পড়ে রইল। ক্লাইন শান্ত হয়ে দৃশ্যটা দেখল। কয়েক সেকেন্ড পর সে তার বুকে 4 বার টোকা দিল। সে গম্ভীর গলায় বলল, সুযোগ পেলে আমি তোমার মেয়ের সাথে দেখা করব। সে কেমন আছে দেখে আসব। দানবের প্রাসাদের মতো সেই বিশাল হলে তখন চারদিকে কুয়াশা। ক্লাইন ডেভি রেমন্ডের অতিমানবীয় বৈশিষ্ট্যটা তুলে নিল। সে তার কপাল ডলল আর ডেথের ক্রনিকলের কথা ভাবতে লাগল। ডেথ পাথওয়ে আর এভারনাইট পাথওয়ের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক আছে। উঁচু স্তরে গিয়ে পথ পরিবর্তন করা যায়। তাই চার্চ যে এই নিয়ে তদন্ত করবে তাতে অবাক হওয়ার কিছু নেই। জিমি নেকার বেঁচে আছে কিনা সেটা জানতে হবে। যদি সে মারা গিয়ে থাকে আর জিনিসটা চিলাঙ্গোসের হাতে পড়ে থাকে তবে জলদস্যুদের খোঁজ নিতে হবে। চিলাঙ্গোসের দল এখন ভাইস অ্যাডমিরাল ট্রেসির অধীনে। যেহেতু এটা ডেথের সাথে জড়িত তাই মিস্টার আইজেকেরও কাজে লাগতে পারে। ক্লাইন ঠিক করল সে নিজেই এটার খোঁজ নেবে। দরকার পড়লে সে সরাসরি মিস্টার আইজেককে চিঠি লিখবে। সব গুছিয়ে নিয়ে সে দ্রুত বাস্তব জগতে ফিরে এল। সে রিচুয়ালের মাধ্যমে ক্রিপিং হাঙ্গারকে আবার নিজের কাছে ফিরিয়ে নিল। অনেক রাত হয়ে গিয়েছিল তাই সে আর ঘুমানোর চেষ্টা করল না। সে গতরাতের অভিযানের ভুলভ্রান্তিগুলো নিয়ে ভাবতে বসল। ক্লাইনের সবচেয়ে বড় শিক্ষা হল সে ম্যান্ডেটেড পানিশার্সদের ধৈর্যের ওপর অনেক বেশি ভরসা করেছিল। সে ভেবেছিল তারা হয়তো আসল লক্ষ্য স্টিল মাভেতির জন্য অপেক্ষা করবে। সে ভেবেছিল তারা মিস্টিক্যাল আইটেম ব্যবহার করে সবাইকে ঘুমের মধ্যে আটকে ফেলবে। ক্লাইন তার বিশেষ শক্তির কারণে ঘুম থেকে জেগে উঠতে পারত। তখন সে সহজেই স্টিল মাভেতিকে মেরে লাশ দুটো নিয়ে পালিয়ে আসত। কিন্তু সেই লোকগুলো কোনো পরিকল্পনা ছাড়াই ঝাঁপিয়ে পড়ল। এমনকি তারা বাইরে কোনো ব্যাকআপ টিমও রাখেনি। ক্লাইন ভাবল আর হাসল। স্টিল মাভেতি আর তার জলদস্যুরা যদি একটু বেশি সতর্ক না হতো তবে ক্লাইনকে একা 5 জনের সাথে লড়তে হতো। সেক্ষেত্রে সে লড়াই ছেড়ে পালিয়ে যাওয়ার পথ খুঁজত। তবে একটা ব্যাপারে ক্লাইন সন্তুষ্ট ছিল। সে খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছিল। একজন জাদুকরের এটাই হল পেশাদার স্বভাব। শ্যারন আর ম্যারিকের কাছ থেকে সে মিউট্যান্ট পাথওয়ে সম্পর্কে অনেক কিছু জানত। সে জানত স্টিল মাভেতি মানসিক আক্রমণ প্রতিরোধ করতে পারে। তাই সে ড্রাগন মাইট বা নাইটমেয়ারের শক্তি ব্যবহার করার চেষ্টা করেনি। সে সরাসরি স্পিরিট বডির ওপর আক্রমণ করার পরিকল্পনা করেছিল। যদি কোনো একটা ধাপ কাজ না করত তবে মাভেতি ঠিকই সামলে নিত। তখন তাকে দ্রুত মারা অসম্ভব হয়ে পড়ত। ক্লাইন দীর্ঘশ্বাস ফেলল আর পকেট ঘড়ি বের করে সময় দেখল। সকাল প্রায় 9টা বাজে। ক্লাইন শোবার ঘরের দরজা খুলে বাইরে বের হল। ড্যানিটস তখন একটা হেলান দেওয়া চেয়ারে শুয়ে ঘুমাচ্ছিল। সে এত জোরে নাক ডাকছিল যে মনে হচ্ছিল ঘরে কোনো স্টিম ইঞ্জিন চলছে। তবে সে বেশ সতর্ক ছিল। ক্লাইন বাইরে আসতেই সে চোখ খুলে উঠে বসল। ক্লাইন আলনা থেকে তার টুপিটা তুলে নিল। ড্যানিটস জিজ্ঞেস করল, আপনি কি বাইরে যাচ্ছেন? ক্লাইন বলল, হ্যাঁ। সে নিজের রহস্যময় গম্ভীর ভাবটা বজায় রাখল। সে ড্যানিটসকে কিছুই জানাল না। ড্যানিটস মনে মনে ভাবল, স্টিল মাভেতি আর তার লোকগুলো তো মরে গেছে। এখন আর আমার কোনো ভয় নেই। খবরের কাগজে খবর না আসলেও আমি নিজেই এটা ছড়িয়ে দেব। অন্য জলদস্যুরা এটা নিয়ে গল্প করবে আর খবরটা ক্যাপ্টেনের কানেও পৌঁছাবে। এই লোকগুলো মদ গিলে আড্ডা দেওয়া ছাড়া আর কিছুই পারে না। ড্যানিটস একটু ভয় নিয়ে ক্লাইনকে জিজ্ঞেস করল, মিস্টার স্প্যারো, আমি কি এখন যেতে পারি? ক্লাইন একটু হাসল। সে বলল, তুমি তো সবসময় মুক্ত ছিলে। ড্যানিটস একটু অবাক হল, তারপর খুব খুশি হয়ে গেল। সে ভাবল এই যাত্রায় সে বেঁচে গেছে। কিন্তু ঠিক তখনই গেরম্যান স্প্যারোর গম্ভীর গলা ভেসে এল। ক্লাইন বলল, কিন্তু তোমার সেই স্বাধীনতা এখানেই শেষ। ড্যানিটস আকাশ থেকে পড়ল। সে কিছুই বুঝতে পারল না। 3 সেকেন্ড পর সে বুঝল যে তাকে আবার বন্দী করা হয়েছে। ড্যানিটস রেগে গিয়ে চিৎকার করে বলল, কেন? ক্লাইন টুপিটা মাথায় দিল। সে নিচু গলায় বলল, আমি তোমার ক্যাপ্টেনের সাথে দেখা করতে চাই। ড্যানিটস চোখ বড় বড় করে তাকিয়ে রইল।
সে বেশ উত্তেজিত হয়ে গেল। ক্লাইন খুব শান্তভাবে জবাব দিল, আমার তাকে কিছু প্রশ্ন করার আছে।